তো আজকে মূলত হচ্ছে অধ্যায় 2 এর হচ্ছে আমরা A to Z কভার করব। এটা আগে বললাম, অধ্যায় 2 এর নাম তোমরা অলরেডি জানো। আমাদের অধ্যায় 2 এর নাম হচ্ছে কি, কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। ফাইন। তো যেহেতু কমিউনিকেশন সিস্টেম নিয়ে বলা আছে, তার মানে শুরুটাই হবে কিন্তু আমাদের ডেটা কমিউনিকেশন নিয়ে। এখন ডেটা কমিউনিকেশন জিনিসটা কি, অনেকেই এই প্রশ্নটা আসলে আমাদের বোর্ড পরীক্ষাতে আমরা খুব কমনলি দেখি, এবং কলেজে যারা পরীক্ষা দিয়েছো, কলেজের পরীক্ষাগুলোতেও কিন্তু তোমরা এই প্রশ্নটা পাইছিলা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কি, ডেটা কমিউনিকেশন কি, এই প্রশ্নটা কিন্তু অনেক ক্ষেত্রে করা হয়। তো ডেটা কমিউনিকেশন কি, ডেটা কমিউনিকেশন হচ্ছে কি, মানে একজনের সাথে আরেকজন বা একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার, আমরা যখন কথা বলবো অবশ্যই আমরা কম্পিউটার কিংবা ডিভাইস, এই কথাগুলো আসলে আমরা আমাদের সংজ্ঞাগুলোতে নরমালি চ্যাপ্টার 2 এর ক্ষেত্রে আমরা ইউজ করব। তো যখন একটা কম্পিউটার কিংবা একটা ডিভাইসের সাথে আরেকটা ডিভাইসের যোগাযোগ হয় বা ডেটার স্থানান্তর হয়, কি হয়, যোগাযোগ কিংবা ডেটার স্থানান্তর হয়, তখন সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ডেটা কমিউনিকেশন। অর্থাৎ বিষয়টা যদি এরকম করো, তুমি এক প্রান্ত থেকে তোমার আরেক প্রান্তে তোমার প্রিয় মানুষের সাথে তুমি কথা বলতেছো, তার মানে কি, তার সাথে তোমার একটা মনের আদান প্রদান কিন্তু হচ্ছে, পাশাপাশি তোমাদের মধ্যে কিন্তু একটা কনভারসেশন হচ্ছে। ওই কনভারসেশন কি হচ্ছে, তোমার এখান থেকে যাচ্ছে, তার এখান থেকে আসতেছে। এবং সে যদি দেরি করে, তার মানে সে দেরি করার সাথে সাথে তুমি কি করতেছো, যে তুমি কার সাথে কথা বলতেছো, তোমার এত টাইম লাগতেছে কেন, তুমি কি নিয়ে এত বিজি, তুমি আমাকে গুরুত্ব দাও না, এত কিছু হয়ে যাচ্ছে, মানে একটা ক্যাচাল হয়ে যাচ্ছে, তাই না? দিন শেষে এগুলো নিয়ে আস্তে আস্তে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়। তো আলটিমেটলি এই জায়গাটাও কিন্তু সেম ঘটনাই ঘটতেছে, মানে ডেটা একটা কম্পিউটার থেকে পাস হচ্ছে আরেকটা কম্পিউটারের মধ্যে, তা রিসিভ হচ্ছে, এবং একই সাথে ওই কম্পিউটার থেকেও কিন্তু আমার মধ্যে ডেটা আসতেছে। তো এখন এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি, স্থানান্তর, অর্থাৎ ডেটা একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারের ডেটা স্থানান্তরকে আমরা কি বলতেছি, ডেটা কমিউনিকেশন। ওকে, ডেটা কমিউনিকেশনের সংখ্যাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু যে কোনো বোর্ডে তুলে আসতে পারে। তো যেই জায়গাগুলোতে বলবো কোনটা 1 মার্কের জন্য ইম্পর্টেন্ট, কোনটা 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট, কোনটা সৃজনশীল প্রশ্ন গয়ের জন্য ইম্পর্টেন্ট, কোনটা ঘয়ের জন্য ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোমরা নোট করে রাখবা। ওকে ফাইন। আচ্ছা, তো এটা গেল, এটা হচ্ছে কমিউনিকেশনের সংজ্ঞা থেকে। এখন মাঝে মাঝে প্রশ্ন আসে আমাদের এমসিকিউতে, যে ডেটা কমিউনিকেশন, অর্থাৎ যে ডেটা কমিউনিকেশন হচ্ছে, এই ডেটা কমিউনিকেশন সিস্টেমের বৈশিষ্ট্য আসলে কয়টা? ডেটা কমিউনিকেশন সিস্টেমের বৈশিষ্ট্য হচ্ছে 3টা। কয়টা আছে? এটা কিন্তু আমাদের রোমান সাইন দিয়ে যে প্রশ্নগুলো আসে, ওই রোমান সাইন যুক্ত প্রশ্নগুলোতে চলে আসতে পারে। আমরা দেখতে পাচ্ছি ডেটা কমিউনিকেশন সিস্টেমে 3টা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ডেলিভারি। এখন ডেলিভারির ক্ষেত্রে আসলে কি বলা হয়, যে তোমার যে যার উদ্দেশ্যে তুমি ডেটা পাঠাচ্ছ তার কাছে আসলে প্রপারলি যাচ্ছে কিনা। এখন বিষয়টা হচ্ছে কি, তুমি ডেটা পাঠাচ্ছ তোমার গার্লফ্রেন্ড জরিনাকে, এখন কোনো কারণে যদি গার্লফ্রেন্ড রহিমারে রিসিভ করে ফেলা, তাহলে কি হবে? তুমি লিখলা যে জরিনা আই লাভ ইউ, এখন চলে গেল রহিমার কাছে, রহিমাকে বলে এই জরিনা কেডা। তো এই জায়গাতে মিসম্যাচ হওয়া যাবে না। তার মানে কি, ডেটা যার উদ্দেশ্যে তুমি পাঠাচ্ছ সঠিক গন্তব্যে কিন্তু যেতে হবে, ডেটা সঠিক গন্তব্যে যেতে হবে। এই কারণে এটাকে আমরা বলি ডেলিভারি, অর্থাৎ সঠিক গন্তব্যে ডেটা প্রেরণ। এরপর দেখো তো নির্ভুলভাবে ডেটার স্থানান্তর, অ্যাকুরেসি। ঠিক আছে, অ্যাকুরেসির বিষয়টা কি, তুমি কোন একটা শব্দ লিখলা, এখন শব্দ লেখার সময় একটা শব্দ, ওই যে এখানে দাঁড়িয়ে প্রস্রাব করা যাবে না, প্রস্রাব করিলে, প্রস্রাব করা যাবে না, প্রস্রাব করিলে কি একটা লেখা ছিল না, প্রস্রাব করিলে 18 টাকা দণ্ড। তো সেই জায়গায় জাস্ট না এর আগে পিছের কারণে একটা কমা বসার কারণে কিন্তু ওই অর্থের টোটাল মিনিংটাই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে নির্ভুলভাবে ডেটা স্থানান্তর কিন্তু আমার অ্যাকুরেসিটাকে বোঝাচ্ছে। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি টাইমলিনেস, অর্থাৎ তুমি এখন ডেটা পাঠাচ্ছ, এখন যেতে হবে, অর্থাৎ ফাস্ট মুভ হবে। এমন না যে তুমি এখন পাঠাইছো, মেসেজ চলে গেছে 10 মিনিট পর, কোনো কারণে হইতে পারে নেটওয়ার্ক ইরো, সেটা ভিন্ন বিষয়, কিন্তু মেসেজ যদি 10 মিনিট পর যায়, তখন কি হবে আলটিমেটলি, যে তুমি কেন দেরি করছো, সেই মেসেজ, সেটার জন্য আরেকটা মেসেজ আসবে, তখন আরেকটা মেসেজ দিবা, সেটাও যদি 10 মিনিট পর যায়, তখন কিন্তু আরো ঝামেলা তৈরি হবে। তো এই জায়গাগুলোতে আমরা এই 3টা বৈশিষ্ট্য ডেটা কমিউনিকেশন সিস্টেম আমরা দেখতে পাচ্ছি। এগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউতে আসতে পারে, একটু ভালোভাবে মাথার মধ্যে গেঁথে রাখবে, এবং বেশ কয়েকবার এমসিকিউতে আসছে। তাহলে আমরা এখানে দেখলাম কি, মূলত ডেটা কমিউনিকেশন সিস্টেমটা আসলে কি, ডেটা কমিউনিকেশন কি, সে সম্পর্কে, এই সম্পর্কিত তথ্য কিন্তু আমাদের এটার থেকে তো আসলে সৃজনশীল এই স্লাইড থেকে আসবে না, এখান থেকে 1 মার্কের জন্য আসতে পারে এবং এমসিকিউর জন্য আসতে পারে। তো সবাই আই হোপ এতটুকু পর্যন্ত বুঝতে পারছো, খুবই কমন একটা টপিক আমাদের, যেহেতু অধ্যায় 2 ফার্স্ট পেজের মধ্যে আসলে এগুলো দেওয়া আছে, আমি আশা করবো যে তোমরা বুঝছো। এখন বিষয়টা হচ্ছে আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে ডেটা কমিউনিকেশন উপাদান, এই টপিকটা থেকে আমাদের এমসিকিউ আসে, এবং মাঝে মাঝে দেখা যায় যে আমাদের 2 মার্কের জন্য প্রশ্ন আসে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে চলে আসে। তো এই ক্ষেত্রে যদি একটু খেয়াল করো, আমাদের এখানে উপাদান কয়টা, হাতের আঙ্গুল যতগুলো আছে ততগুলো উপাদান আছে। হাতের আঙ্গুল কয়টা? 5টা। তার মানে আমাদের ডেটা কমিউনিকেশন উপাদান আছে টোটাল কয়টা? 5টা। এন্ড এগুলা কিন্তু একটু চিত্রের মাধ্যমে, তুমি যখন আসবে তুমি কিন্তু চিত্রের মাধ্যমে অ্যান্সার করতে পারবা। আর আইসিডিতে যদি একটু ভালো নাম্বার পেতে চাও, তাহলে কি করতে হবে, ভালো পরিমাণে চিত্র আঁকতে হবে। এবং চিত্র আঁকতে হবে কি, পেন্সিল দিয়ে চিত্র আঁকবা, এবং যদি পেন্সিল দিয়ে ভালোভাবে চিত্র আঁকতে পারো, মোটামুটি অধ্যায় 2 থেকে অনেকগুলো জায়গায় চিত্র আঁকতে পারবা। এটা হলে কিন্তু তোমার অধ্যায় 2তে 2টা সৃজনশীলে 20 কিন্তু খুব ইজিলি উঠাতে পারবা। ঠিক আছে, আচ্ছা একটু খেয়াল করো। তো আমরা এখানে যদি দেখি, উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য,
আচ্ছা, উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্যের মধ্যে একটু খেয়াল করো। আমরা যদি এখানে একটু কিছু ডিভাইস আঁকি, ধরো হচ্ছে এটা একটা ডিভাইস, এন্ড ডিভাইসের সাথে হচ্ছে আমরা একটা মডেম অ্যাড করলাম। ওকে, এটা কি? এটা হচ্ছে মডেম। আচ্ছা, এরপরে কি আমরা এখানে একটা নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করলাম। এরপরে সেম ভাবে আমরা এখানে, আচ্ছা এখানে নেটওয়ার্ক টাওয়ার স্থাপন করার আগে ডেটা কিভাবে যাচ্ছে সেটা আমরা একটু দেখালাম। ওকে ফাইন, এটা সূর্য না, এটা হচ্ছে কি তার টাওয়ার বসে। ওকে, এখানে আরেকটা কম্পিউটার রাখলাম এবং এখানে হচ্ছে আরেকটা মডেম দিলাম। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে কি এ কম্পিউটার, এটা হচ্ছে বি কম্পিউটার। আর এখানে যদি আমরা বলি, এখানে দেখো কম্পিউটার হচ্ছে একটা ডিজিটাল ডিভাইস, তার মানে ডিজিটাল ডিভাইসের ডেটা হবে কি ডিজিটাল, অর্থাৎ কি ডিজিটাল সিগন্যাল কিন্তু পাঠাবে। তো কম্পিউটার ডিজিটাল ডিভাইস, আমরা টাওয়ারের দিকে যদি একটু তাকাই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল গ্রহণ করতে পারে না, এটাকে আমরা কি অ্যানালগ সিগন্যাল পাঠাবো। তো অ্যানালগ সিগন্যালটা পাঠানোর জন্য আমরা কি ইউজ করি? মডেম ইউজ করি। এন্ড মডেমের সাহায্যে কি হয়, এই যে মডেম ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতেছে এন্ড সেটা টাওয়ারের কাছে পাঠাচ্ছে, তখন কি টাওয়ার সেই জিনিসটা বুঝতে পারতেছে এবং টাওয়ার কি করলো, সে তোমার যে প্রিয়জন তার কাছে সে পাঠালো, বা যার উদ্দেশ্যে তুমি ডেটাটা পাঠাচ্ছ তার কাছে টাওয়ারে ডেটাটা পাঠাচ্ছে। এন্ড সেটা কিসে যাচ্ছে? সেটা অবশ্যই এই যে এই সিগন্যালটা কি, এটা সিগন্যালটা হচ্ছে কি, এটা হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল। এন্ড মডেম কি করতেছে, কম্পিউটারের কাছে যখন এই সিগন্যালটা যাচ্ছে, দেখো তো এটা একটা সাপের মতো না, এই যে কলারটা লাগিয়ে দিলে কিন্তু এটা সাপ হয়ে যাচ্ছে, সাপ যেহেতু আঁকা বাঁকা চলেছে। এন্ড এই সাপটা যখন কম্পিউটার দিকে যাচ্ছে, কম্পিউটার কি অ্যানালগ সিগন্যাল গ্রহণ করতে পারে? অ্যানালগ সিগন্যাল তো বুঝতে পারবে না, তখন কি করতে হচ্ছে, তখন আমাদেরকে মডেম ইউজ করতে হচ্ছে। কম্পিউটার ভাববে কি যে একটা সাপ থেকে আসছে আমার দিকে, এই ক্ষেত্রে কি হবে, সে ভয় পেয়ে যাবে, সে বুঝবে না জিনিসটা, তখন আমরা মডেম ইউজ করি আবার এই অ্যানালগ সিগন্যালটাকে আমাদের ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য। ওকে ফাইন, তো তখন যে আলটিমেটলি আমার কম্পিউটারটা বুঝতে পারে, আমি যার উদ্দেশ্যে ডেটা পাঠাচ্ছি, তখন সে বুঝতে পারে যে হ্যাঁ এই তথ্যটা আসলে আমার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তো এই কেসে আমরা দেখতে পাচ্ছি, দেখো তুমি যে কম্পিউটার থেকে ডেটা পাঠাচ্ছ, এটাকে আমরা বলতেছি সোর্স, এটা কি উৎস, অর্থাৎ এই উৎস থেকে আমাদের ডেটাটা ট্রান্সমিট হচ্ছে, কি এই উৎস থেকে ডেটাটা ট্রান্সমিট হচ্ছে। এরপরে দেখো মডেম এখানে আমরা ইউজ করতেছি, এই মডেমটা হচ্ছে কি প্রেরক, এই মডেমের মাধ্যমে ডেটাটা কনভার্ট হচ্ছে, ডেটার ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট হচ্ছে। আমরা কিন্তু এই টপিকটা কিন্তু আরেকবার পড়বো মডেমে, যেখানে আমরা পড়বো যে মডুলেশন কি ডিমডুলেশন কি, এটা কিন্তু 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট, এটা আমরা কিছুক্ষণ পরে আবার পড়াবো। আচ্ছা, তো এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি মডেম, যেটা পাঠাচ্ছে ডেটা, সেটা হচ্ছে প্রেরক, এটা হচ্ছে কি মাধ্যম, এর মাধ্যমে হচ্ছে ডেটা ট্রান্সমিট হচ্ছে। ওকে, এর পাশাপাশি আমরা দেখো যে এই যে প্রাপক লেখা আছে রিসিভার, এটা হচ্ছে কি এই মডেমটা, এটা হচ্ছে প্রাপক। আর ফাইনালি আমরা যে এখানে আরেকটা কম্পিউটারের উদ্দেশ্যে আমরা ডেটা পাঠাচ্ছি, সে রিসিভ করতেছে, তার মানে সেটা হচ্ছে কি আমার ডেস্টিনেশন কিংবা গন্তব্য। বুঝতে পারছি সবাই? তো এখানে 5টা উপাদান আমরা দেখতে পাচ্ছি ডেটা কমিউনিকেশনের উপাদান, যে 5টা উপাদানের মধ্যে একদম টোটালি আমরা একটা চিত্রের মাধ্যমে বোঝানোর ট্রাই করলাম যে কোনটা উৎস, কোনটা প্রেরক, কোনটা মাধ্যম, কোনটা প্রাপক, কোনটা গন্তব্য। তোমরা কি এই উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য এটা জিনিসটা বুঝতে পারছো কিনা একটু বলো, সবাই একটু বলবা। উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য, এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা সবাই একটু বলো। ক্যালকুলেটর দিয়ে এমসিকিউ উত্তর করা শিখে দিয়েন, ওটার অলরেডি আমাদের ভিডিও করা আছে, তোমরা ওই ভিডিওটা দেখতে পারো। ওই ভিডিওটার মধ্যে ক্যালকুলেটর দিয়ে কিভাবে তোমরা আইসিটির যে ম্যাথগুলো আছে সেগুলো সলভ করতে পারো, সেগুলো কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা, যতটুকু পর্যন্ত ডিসকাশন হয়েছে আমাদের এই এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা যে উৎস কোনটা, মাধ্যম কোনটা, প্রাপক কোনটা, প্রেরক কোনটা এবং গন্তব্য কোনটা। এই 5টা উপাদান কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের 2 মার্কের জন্য, এবং এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো ধরে নিলাম তোমাদের মোটামুটি বোঝা হয়েছে। এখন আমরা একটু চলে যাব আমাদের হচ্ছে ব্যান্ডউইথ। এই ব্যান্ডউইথ টপিকটা থেকে আমাদের কিন্তু এমসিকিউ আসছে এবং 2 মার্কের প্রশ্ন বেশ অনেকবার থেকে আসছে। ব্যান্ডউইথের প্রকারভেদ থেকে মূলত বেশিরভাগ আসছে। ব্যান্ডউইথ জিনিসটা আসলে কি? ব্যান্ডউইথ জিনিসটা হচ্ছে হার। এই হারকে আমরা গলায় পড়ি না, এটা হচ্ছে স্পিড, মানে কি স্পিডে এটা ট্রান্সমিট হচ্ছে, এই স্পিডটাকে আমরা বলি কি ব্যান্ডউইথ। এখন সেই জায়গাটা একটু খেয়াল করো, এক স্থান থেকে অন্য স্থান কিংবা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ডেটা পাঠানোর হারকে অর্থাৎ স্পিডকে আমরা কি বলি ব্যান্ডউইথ। আর এই ব্যান্ডউইথের একক কি? একক হচ্ছে বিপিএস। এই বিপিএস থেকে আমরা বলি কি বিট পার সেকেন্ড। কি বিপিএস এর পূর্ণরূপ মাঝে মাঝে প্রশ্নে চলে আসে, এটা হচ্ছে কি বিট পার সেকেন্ড। বিতে বিট, পিতে পার্স, এসতে সেকেন্ড, অর্থাৎ ব্যান্ডউইথের পূর্ণরূপ হচ্ছে বিট পার সেকেন্ড। এখন কথা হচ্ছে এই ডেটা ট্রান্সমিশনের যে গতিটা আছে, ডেটা ট্রান্সফারের গতির ভিত্তিতে আমরা হচ্ছে 3 ভাগে ভাগ করি। এই 3 ভাগ থেকে আসলে মূলত প্রশ্নগুলো আসে। একটু খেয়াল করো তো, এটা কি কিসের জন্য আসে? এটা হচ্ছে এমসিকিউর জন্য আসে, মাঝে মাঝে চলে আসে যে বিপিএস এর পূর্ণরূপ কি বা ব্যান্ডউইথের একক কি। ঠিক আছে, আচ্ছা, তো এখন এই ডেটা ট্রান্সমিশনের গতির উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতেছি। একটা হচ্ছে কি ন্যারো ব্যান্ড, ব্রড ব্যান্ড, ব্রড ব্যান্ড। এই ন্যারো ব্যান্ডের স্পিড থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে যে ন্যারো ব্যান্ডের স্পিড কেমন।
দেখো এখানে লেখাই আছে তোমাদের মেন বইতে 45 থেকে 300 বিপিএস অর্থাৎ বিট পার সেকেন্ড। এরপর দেখো ভয়েস ব্যান্ডের ক্ষেত্রে হচ্ছে 9600 বিপিএস পর্যন্ত হতে পারে। অ্যান্ড ফাইনালি ব্রডব্যান্ডের হচ্ছে 1 MB থেকে 1 GB, 1 মেগাবাইট থেকে 1 গিগাবাইট পর্যন্ত। এবং মাঝে মাঝে প্রশ্ন আসে যে ন্যারো ব্যান্ড আসলে কোন জায়গাতে ইউজ হয়। ন্যারো ব্যান্ড ইউজ করা হয় টেলিগ্রাফের ক্ষেত্রে, ভয়েস ব্যান্ড ইউজ করা হয় টেলিফোনের ক্ষেত্রে, অ্যান্ড ফাইনালি ব্রডব্যান্ডটা ইউজ করা হয় ইন্টারনেটের ক্ষেত্রে। এগুলো হচ্ছে কিসের জন্য পড়বো? এগুলো হচ্ছে মূলত আমরা 1 মার্কের জন্য পড়বো, আমরা 2 মার্কের জন্য পড়বো। এখান থেকে তোমার সৃজনশীল প্রশ্ন আসবে না, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু এমসিকিউ 1 মার্ক 2 মার্কের প্রশ্ন হয়। ওকে ফাইন। আচ্ছা আমরা চলে যাব এবং কোন কোন জায়গা থেকে হয় সেটা কিন্তু মার্ক করে দিলাম, যে এই উদাহরণ থেকে হবে যে টেলিগ্রাফে কোন ব্যান্ডউইথ ইউজ করা হয়, তার মানে এটা হচ্ছে ন্যারো ব্যান্ড ইউজ করা হয়। এরপর হচ্ছে টেলিফোনে কি ইউজ করা হয়, সেটা হচ্ছে ভয়েস ব্যান্ড, এবং ইন্টারনেটের ক্ষেত্রে হয় কি ব্রডব্যান্ড। এবং এগুলো স্পিডের রেটটা কেমন সেটা থেকে প্রশ্ন আসবে, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসছে বেশ অনেকবার, ঠিক আছে? তার মানে এই জায়গাটায় খুবই ইম্পর্টেন্ট দিয়ে আমাদের মুখস্থ করতে হবে। ফাইনালি হচ্ছে মেথড, আমরা একটু আগে কি ছিলাম, ব্যান্ডউইথ ছিলাম, এখন আমরা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড অর্থাৎ দিক, ডেটা ট্রান্সমিশনের বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে যার ডেটা ট্রান্সমিশন মেথড বলা হয়। এই ক্ষেত্রে একটু খেয়াল করো, এই অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস এটা কিন্তু আমাদের একই সাথে সৃজনশীল অর্থাৎ সিকিউর জন্য ইম্পর্টেন্ট থাকে, এবং বিশেষ করে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আইসোক্রোনাস থেকে বেশি প্রশ্ন আসে। এই আইসোক্রোনাস থেকে সৃজনশীল প্রশ্ন কিন্তু তোমাদের বিগত বোর্ড পরীক্ষাগুলোতে আসছে, কলেজের পরীক্ষাগুলোতে তোমরা পেয়েছাই হোক। এর পাশাপাশি আমাদের এখান থেকে কিন্তু 2 মার্কের একটা প্রশ্ন হয়। এই 2 মার্কের প্রশ্নটা হয় এরকম যে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য, অথবা সিনক্রোনাস এবং আইসোক্রোনাসের মধ্যে পার্থক্য, অথবা অ্যাসিনক্রোনাস এবং বিশেষ করে আসলে এই আইসোক্রোনাস এবং সিনক্রোনাসের পার্থক্যটাই আসে, অথবা এটা আসে, ঠিক আছে? এই দুইটা যে কোনো একটা পার্থক্য তোমার বোর্ড এক্সামে আসতে পারে, তো সেক্ষেত্রে এই দুইটার পার্থক্যটা নিয়েও আমরা ডিসকাশন করব। তো এই যে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস এগুলোর পার্থক্যটা যদি একটু খেয়াল করো, প্রথম হচ্ছে আমরা অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস দেখবো। অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে সিনক্রোনাসটা বুঝতে পারলে তুমি অটোমেটিক ভাবে আইসোক্রোনাস বুঝতে পারবা, কারণ সিনক্রোনাসের সাথে আইসোক্রোনাসটা খুবই ইন্টাররিলেটেড অবস্থায় থাকে। আচ্ছা এখন অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের পার্থক্য চাই নরমালি, তো চাইলে আমরা এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে টেবিলটা আছে, এই টেবিলটার যে তথ্যগুলো আছে এই তথ্যগুলো তোমাকে লিখে আসতে হবে। এটা 2 মার্কের জন্য আসার সম্ভাবনা খুবই বেশি, অর্থাৎ 2 মার্কে তোমার অনুধাবনমূলক প্রশ্নতে তোমার এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। আচ্ছা এখন খেয়াল করো তো অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে পার্থক্যটা আসলে কি। আচ্ছা অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে এখানে মেইন পার্থক্যটা হচ্ছে এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা স্থানান্তর হয়। কিসে? অ্যাসিনক্রোনাসে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা স্থানান্তর, আর এখানে হচ্ছে ব্লক বা প্যাকেট আকারে ডেটা স্থানান্তর। এই দুইটাই হচ্ছে মেজর ডিফারেন্স। মেজর ডিফারেন্সের ক্ষেত্রে ক্যারেক্টার বাই ক্যারেক্টার এবং ব্লক বাই ব্লক বা প্যাকেট, এই জিনিসটার মধ্যে পার্থক্যটা আসলে কি। দেখো তো আমার কাছে যদি একটা কম্পিউটার থাকে, আমি যদি কম্পিউটারের কিবোর্ডের মধ্যে আমি যখন টাইপ করব এ, তখন কি সেটা এ যাবে, আমি যখন টাইপ করব বি তখন বি যাবে, অর্থাৎ আমার ডিসপ্লেতে তখন বি যাবে। এবং এই জিনিসটা কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার কিন্তু আমি টাইপ করতেছি, অর্থাৎ প্রত্যেকটা শব্দ মানে প্রত্যেকটা অক্ষরের জন্য সাথে সাথে টাইপ করার সাথে সেটা ডিসপ্লেতে চলে যাচ্ছে, এটা প্রাইমারি কোন স্টোরেজে সেভ হচ্ছে না। তো এটাকে বলা হয় কি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা স্থানান্তর বা ট্রান্সমিট, এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস। কিন্তু সিনক্রোনাসের ক্ষেত্রে হয় কি প্যাকেট বাই প্যাকেট বা ব্লক আকারে। তোমরা কখনো যদি তোমাদের ব্যক্তিগত প্রিন্টার থাকে, দোকান থেকে যদি কোনো কিছু প্রিন্ট করো, দেখবে যে তুমি যখন প্রিন্ট দিচ্ছ, প্রিন্ট কিন্তু একবারে বের হয়ে আসতেছে না, কি হচ্ছে একটা ঝাঁকি দিচ্ছে, ঝাঁকি দেওয়ার পর একটু হয়, এরপরে আরেকবার ঝাঁকি দিয়ে আরেকটু হয়, আরেকবার ঝাঁকি দিয়ে আরেকটু হয়, অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু একটানা হচ্ছে না, এক্ষেত্রে কি হচ্ছে মানে ব্লক বাই ব্লক বা প্যাকেট আকারে ডেটাগুলো ট্রান্সমিট হচ্ছে, এটাকে আমরা বলি সিনক্রোনাস। তার মানে এটা আমরা পাচ্ছি কি কিবোর্ডের উদাহরণের ক্ষেত্রে, এটা আমরা পাচ্ছি কি প্রিন্টারের উদাহরণের ক্ষেত্রে। দুটার বেসিক পার্থক্য কিন্তু এটাই। আচ্ছা একটু খেয়াল করো, এখানে দেখো প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না, আমি যেটাই বললাম যে তুমি টাইপ করার সাথে সাথে তোমার ডিসপ্লেতে চলে যাচ্ছে, কোনো প্রাইমারি স্টোরেজ লাগতেছে না, কিন্তু এই জায়গাটায় সিনক্রোনাসের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হবে। এরপর দেখো তো ডেটা ট্রান্সমিশন মাঝের বিরতি সমান হয় না, বিকজ কি, কারণ তুমি যখন টাইপ করতেছো তোমার স্পিড এক সময় অনেক বেশি থাকবে, তোমার স্পিড কমে যেতে পারে, তুমি একটা শব্দতে আটকে গেলে টাইপ করতে যাই সেটাতে একটু বেশি সময় লাগতে পারে, তার মানে কি তোমার বিরতি কিন্তু সমান না, অর্থাৎ বিরতি কিন্তু অসমান। কিন্তু এই জায়গাতে যেহেতু একটা কমান্ড দেওয়ার সাথে সাথে প্রিন্টার মেশিনে চলে যাচ্ছে, এটা একটা নির্দিষ্ট বিরতি পর পর প্রিন্ট হচ্ছে, তার মানে এটা মাঝের বিরতিটা কিন্তু সমান হয়। এরপরে খেয়াল করো ডেটা ট্রান্সমিশন সময় বেশি দরকার হয়। সময় কি, তুমি অনেক কিছু এখানে টাইপ করতে গেলে অনেক বেশি সময় লাগতে পারে, কিন্তু এখানে দক্ষতাটা একটু বেশি, এগুলো খুবই কমন, দক্ষতা কম। আচ্ছা যাই হোক, প্রতিটি ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট, এটা একটু ইম্পর্টেন্ট তথ্য, এখানে ইম্পর্টেন্ট তথ্য আছে, এখানে ইম্পর্টেন্ট তথ্য আছে, একটু খেয়াল করো। প্রতিটি ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট ও শেষে স্টপ বিট প্রয়োজন, অর্থাৎ ক্যারেক্টারের শুরুতে স্টার্ট বিট থাকবে, শেষে স্টপ বিট থাকবে, কি যে আমি সেখান থেকে শুরু করতেছি এবং শেষ করতেছি, এবং এর মাঝে কি থাকে যে 8 বিটের কি থাকে, 8 বিটের ডেটা থাকে। আর এই জায়গাটায় কি হয়, এই জায়গাটা হচ্ছে অপোজিট, এখানে হচ্ছে স্টার্ট এবং স্টপ বিট লাগে না, এবং পাশাপাশি 8 থেকে 132 এটা কিন্তু এমসিকিউতে আসে যে কতগুলা
ব্লক থাকে, একটা ক্যারেক্টার ব্লকের মধ্যে কতগুলো ক্যারেক্টার থাকে, 80 থেকে 132 কোথায় সিনক্রোনাসের ক্ষেত্রে এমসিকিউতে মাঝে মাঝে এই তথ্য থেকে চলে আসে। এন্ড এটাও কিন্তু মাঝে মাঝে এই জায়গাতে এমসিকিউতে প্রশ্ন চলে আসে। তো এই দুইটা জায়গাতে তোমরা একটু হাইলাইট করে এই দুইটা জায়গায় মনে রাখার ট্রাই করবা যে কোনটাতে হচ্ছে 8 বিট থাকে, কোনটাতে স্টার্ট বিট স্টপ বিট থাকে, কোনটাতে স্টপ বিট এবং স্টার্ট বিট থাকে না, এবং কোনটাতে 80 থেকে 132 ক্যারেক্টার কি হয়, ক্যারেক্টার ব্লক তৈরি হয়। আচ্ছা, প্রেরক সরাসরি ডেটা প্রদান ও গ্রাহক তা সরাসরি গ্রহণ করতে পারে এবং হেডার ও টেইলারের দরকার হয়। এখানে কি হচ্ছে, স্টার্ট এবং স্টপ বিট থাকতেছে, এটা কোথায় অ্যাসিনক্রোনাসে, কিন্তু অপোজিট পাশে সিনক্রোনাসে কি থাকতেছে, হেডার এবং টেইলর। হেডারটা থাকে শুরুতে, টেইলার যেহেতু নামটাই বোঝা যাচ্ছে শেষের দিকে থাকবে, মানে শিয়ালের লেজের ক্ষেত্রে তোমরা কম্পেয়ার করতে পারো, তার মানে এই টেইলারটা থাকবে কি, টেইলারটা থাকবে হচ্ছে শেষে। বুঝতে পারছি সবাইকে, বুঝতে পারছি? আচ্ছা, যতটুকু পর্যন্ত আমরা ডিসকাশন করলাম ততটুকু পর্যন্ত বুঝতে পারছি কিনা, এটা কিন্তু 2 মার্কের জন্য তোমার বোর্ড পরীক্ষাতে আসতে পারে, এই জন্য একটু ডিসকাশন করলাম বেশি করে। আমরা পরের টপিকে যাই, সময় কম এই কারণে একটু তাড়াতাড়ি আগাচ্ছি। হ্যাঁ, অনেকগুলো জিনিস নিয়ে আমাদের ডিসকাশন করতে হবে। আইসোক্রোনাস ট্রান্সমিশন। তো সিনক্রোনাসের সাথে যদি আমরা আইসোক্রোনাসের একটু পার্থক্য করি, এই আইসোক্রোনাসটা হচ্ছে কি লাইভ স্ট্রিমিং এর জন্য। বিশেষ করে দেখা যায় তোমরা যখন কোনো কিছু দেখো লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে, মানে এখন খেলা চলছে বিশ্বের যে কোনো প্রান্তে, সেখান থেকে তুমি সরাসরি দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কি আইসোক্রোনাস। এন্ড এই আইসোক্রোনাসের ক্ষেত্রে কি হয়, কোনো বিরতি ছাড়াই ডেটা ট্রান্সমিট হয়, অর্থাৎ কি মাঝে কোনো বিরতি নেই, বিরতির সময়টা হচ্ছে একদম শূন্য। যে কারণে কি হচ্ছে, যে কারণে তুমি সরাসরি সবকিছু লাইভে দেখতে পাচ্ছ, যেখানে ঘটুক ঘটনা তুমি সরাসরি দেখতে পাচ্ছ। বিশেষ করে তুমি এখন আমি ঢাকা থেকে ক্লাস নিচ্ছি, তুমি ময়মনসিংহ থেকে পড়তেছো, তুমি রংপুর থেকে পড়তেছো, তুমি চট্টগ্রাম থেকে পড়তেছো, কক্সবাজার থেকে দেখতেছো, তুমি বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে দেখতেছো। তার মানে এখানে কি হচ্ছে, এখানে একদম যে কোনো জায়গা থেকে লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে তুমি সরাসরি দেখতে পাচ্ছ, মাঝে কোনো বিরতি নেই, এবং রিয়েল টাইম ডেটা ট্রান্সফার হচ্ছে, এবং এটা হচ্ছে সিনক্রোনাসের একটা আপডেট ভার্সন। আমরা যে সিনক্রোনাসে দেখতে পাচ্ছি, সিনক্রোনাসের এটা হচ্ছে আপডেট ভার্সন। এই কারণে মূলত বললাম শুরুতেই যেটা সিনক্রোনাসের সাথে জড়িত। তো এখান থেকে মূলত আমাদের সৃজনশীল প্রশ্ন আছে। সৃজনশীল প্রশ্ন আসার ক্ষেত্রে কি বলা হয়, প্রশ্ন প্যাটার্নটা এরকম থাকে যে আমাদের বাংলাদেশ মানে ফিফা ওয়ার্ল্ড কাপ চলতেছে, তো মিস্টার রহিম বা একজন যেই কারো নাম থাকতে পারে, সে ঘরে বসে সে বিশ্বকাপ খেলা দেখতেছে, সে ফুটবল দেখতেছে, সে ক্রিকেট খেলা দেখতেছে, সে যে কারোর সাথে যোগাযোগ করতেছে। তার মানে এই জিনিসটা আমরা কোনটার সাথে রিলেট করতে পারতেছি, এটা হচ্ছে আমাদের আইসোক্রোনাসের সাথে রিলেট করতে পারতেছি, এটাই মূলত আমরা লিখে দিব। ঠিক আছে, তো এই টাইপের প্যাটার্ন দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন আসছে আমাদের বোর্ড পরীক্ষাগুলোতে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, তো এতটুকু পর্যন্ত যদি ঠিক থাকে, এখন আমরা যাবো একটু মোড নিয়ে। মোড থেকে হচ্ছে আমাদের 2 মার্কের প্রশ্ন হয়, এবং এখান থেকেও মাঝে মাঝে সৃজনশীল আসে। মানে আইসিডিতে যদি আমরা একদম সবকিছু বাদ দিয়ে তোমাদের কিছু ইম্পর্টেন্ট টপিক বলি সৃজনশীলের জন্য, তার মধ্যে থেকে আমি সরাসরি বলতে পারি যে তোমার ক্যাবল গুলা থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কোএক্সিয়াল ক্যাবল, টুইস্টেড পেয়ার ক্যাবল, তারপর হচ্ছে কি অপটিক্যাল ফাইবার কেবল, এর পাশাপাশি তোমাদের যে টপোলজি আছে সেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসে খুব কমন। এই দুইটা সৃজনশীল আসে, এই দুইটা মিলাই দিতে পারে। কিন্তু স্যারে যদি মন চায় যে না এবছর আমি একটু ঘুরে দিলাম কোশ্চেনটা, আমি মোড থেকে কোশ্চেন দিলাম, আমি অন্য অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস এগুলো থেকে কোশ্চেন দিলাম, তো সেটা কিন্তু স্যার নিজের মন মার্জি করতে পারে। ওকে, আচ্ছা, এখন একটু তাহলে খেয়াল করো ডেটা ট্রান্সমিশন মোড। এই ডেটা ট্রান্সমিশন মোডের ক্ষেত্রে অর্থাৎ কি ডেটা প্রবাহের দিক, মানে কোন দিকে ডেটা প্রবাহিত হচ্ছে সেটাকে বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। এন্ড এই ডেটা ট্রান্সমিশন মোডটা হচ্ছে প্রাপকের সংখ্যার ভিত্তিতে আমরা এটাকে 3 ভাগে ভাগ করি। কিসের সংখ্যার ভিত্তিতে? প্রাপক, মানে কয়জন প্রাপক সেটা পাচ্ছে, অর্থাৎ কয়জন রিসিভার আছে তার উপর ডিপেন্ড করে আমরা এটাকে 3 ভাগে ভাগ করি। একটা হচ্ছে ইউনিকাস্ট, আরেকটা হচ্ছে ব্রডকাস্ট, আরেকটা হচ্ছে মাল্টিকাস্ট। তো ইউনিকাস্টের মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে, একটা হচ্ছে সিমপ্লেক্স, আরেকটা হচ্ছে হাফ ডুপ্লেক্স, আরেকটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। তো ইউনিকাস্ট অনেকে যখন প্রশ্ন আসে, মাল্টিকাস্ট আসলে অনেকে ভুল করে লিখে ফেলে যে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, অনেকে ইউনিকাস্ট আসছে এটা লিখতে পারে না। তো দেখো তো একটু খেয়াল করো তো, এই ইউনিকাস্টের মধ্যে মূলত কি হয়, এখানে একজন রিসিভার থাকে, একজন কি যে ডেটা পাঠাবে সেরকম, মানে একজন ডেটা প্রদানকারী থাকবে এবং একজন ডেটা গ্রহণকারী থাকবে, অর্থাৎ একজন গ্রহণ করবে একজন প্রদান করবে। তো এই দেখো তো আই অ্যান্ড ইউ, অর্থাৎ আমার এবং তোমার মধ্যে যদি কোনো কমিউনিকেশন হয়, তার মানে সেখানে অবশ্যই একজনের কথাবার্তা বলা হচ্ছে আই অ্যান্ড ইউ, আমি এবং তুমি। তার মানে সেই ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি যখন ইউনিকাস্ট বলা হবে তার মানে ডেটাগুলা শুধুমাত্র একজনের সাথে আরেকজনের ডেটা ট্রান্সফার হচ্ছে। বুঝতে পারছি? ডেটা ট্রান্সফার হবে কয়জনের মধ্যে? 2 জনের মধ্যে, অর্থাৎ আমার সাথে তোমার অথবা তোমার সাথে আমার। তো সেক্ষেত্রে আমরা এই ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে ইউনিকাস্টটাকে আমাদের সিমপ্লেক্স, ইউনিকাস্টের মধ্যে এটাই বলা আছে যে যখন একজন প্রেরক এবং একজন প্রাপকের মধ্যে ডেটা ট্রান্সফার হয় তখন সেটাকে আমরা ইউনিকাস্ট বলে থাকি। এখন দেখো তো ইউনিকাস্টের মধ্যে সিমপ্লেক্স লেখা আছে, সিমপ্লেক্সটা কি? আচ্ছা, ধরো সিমপ্লেক্সের মধ্যে আমি যদি বলি এটা হচ্ছে একটা কম্পিউটার বা যে কোনো কিছু বলতে পারি, একটা ডিভাইস, একটা ডিভাইসের থেকে আরেকটা ডিভাইসে জাস্ট ডেটা ট্রান্সফার হচ্ছে। অর্থাৎ কি এখান থেকে এখানে
ডেটা যাচ্ছে, দেখো দিক কি, এটা হচ্ছে ডেটা প্রবাহ হচ্ছে, এটা কিন্তু আমি একটা সিম্বল দিলাম যে ডেটা এদিক থেকে এদিকে যাচ্ছে, তার মানে কি হচ্ছে ডেটা কিন্তু উল্টা সাইডে আবার আসতেছে না, অর্থাৎ এ থেকে বি এর কাছে যখন ডেটা যাচ্ছে বি কিন্তু আবার এ কে ডেটা পাঠাতে পারছে না, এটাকে বলা হয় কি সিমপ্লেক্স। সিমপ্লেক্স মানে কি, যে ডেটা যাবে একদিকে, ডেটা কখনো ব্যাক আসবে না, এন্ড ডেটা যদি ব্যাক মানে ডেটা তুমি পাঠাবা, তুমি জাস্ট পাঠাচ্ছ, সে জাস্ট রিসিভ করতেছে। বিষয়টা কেমন, বিষয়টা হচ্ছে তোমরা যখন টিভি দেখো, রেডিও শুনো, তুমি কি তোমাকে যখন টিভি দেখো, তুমি কি টেলিভিশনের সামনে যদি বসে বলো যে এই আমার সাথে কথা বল, তোরা উল্টাপাল্টা খবর করতেছিস কি লেগা, হ্যাঁ তোমার মন মারি তুমি যাই বলো, সে কি শুনবে? সে শুনবে না, কারণ সে জাস্ট কথা বলবে, তুমি শুনবে, এমন একটা প্রবাহের দিক তৈরি হয়েছে এখানে। এখানে বলতেছি এটা হচ্ছে সিমপ্লেক্স। ওকে, এন্ড সিমপ্লেক্স ইউজ করা হচ্ছে কোথায়? রেডিও এবং টেলিভিশনের ক্ষেত্রে। এরপরে আমরা দেখতে পাচ্ছি হাফ ডুপ্লেক্স। এই হাফ ডুপ্লেক্সে কি হয়, এই হাফ ডুপ্লেক্সও যদি আমরা দেখি, দুইটা ডিভাইস আমরা এখানে দিলাম, ওকে, দুইটা ডিভাইস দিলাম এবং একটা ডিভাইস, আচ্ছা এখানে যদি একটু বলি, ওকে আচ্ছা আমি হচ্ছে এখানে সাইনগুলো একটু খেয়াল করবা যে সাইনগুলো আসলে কিভাবে দিচ্ছি। অর্থাৎ এ যখন বি কে ট্রান্সফার করতেছে ডেটা, তখন সে রিসিভ করতেছে, কিন্তু এট এ টাইম তারা দুজনের সাথে কথা বলতে পারতেছে না। কি হচ্ছে যে এ বি কে কোনো কথা বললো, কোনো মেসেজ পাঠালো বা সরাসরি কথা বলতেছে, তখন কি বি জাস্ট রিসিভ করতেছে। বি কথা বললো, কোনো জনই কোনো কথা শুনবে না, কারো কথা শুনবে না, কিন্তু এ যখন কথা বলা শেষ, বি কি করতে পারে, বি আবার আলাদা করে ডেটা পাঠাতে পারে এবং এ তখন সেটা রিসিভ করতে পারবে। তো এটা হয় কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে ওয়াকি টকির ক্ষেত্রে। আছে এখানে ওয়াকি টকি লেখাই আছে, যখন ওয়াকি টকিতে তোমরা কথা বলো, কখনো যদি ইউজ করো বা পুলিশের ওয়াকি টকি যদি দেখো, অবশ্যই দেখার কথা, না দেখার কিছু না, তখন কি হয় বিষয়টা, তুমি যখন দেখবা যে পুলিশের কাছে কোনো একটা ইনফরমেশন আসতেছে, তখন কিন্তু সে শোনার পরে কি বলে, ওভার দিয়ে সে কথা বলা শুরু করে বা ওভার দিয়ে শেষ করে কথা বলাটা, ঠিক আছে? তো এই জায়গাটায় এট এ টাইম কিন্তু তারা দুজনে কথা বলতে পারতেছে না, যেটা মোবাইল ফোনের ক্ষেত্রে হয়। কিন্তু যখন তারা একজনের কথা বলা বন্ধ করছে, তখন আরেকজনের কথা বলে সেটা পাঠাতে পারতেছে। তো এটাকে আমরা বলতে পারি কি, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। অর্থাৎ এট এ টাইম এখানে কি লেখা আছে, যে ডেটা ট্রান্সমিশনে একই সাথে উভয় পক্ষ ডেটা আদান প্রদান করতে পারে না, তাকে আমরা হাফ ডুপ্লেক্স বলি। আর একদম শেষে যেটা আছে সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। এই ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে কি হচ্ছে, এই ফুল ডুপ্লেক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ডেটা কিন্তু এট এ টাইম দুইজনের কাছেই প্রবাহিত হচ্ছে। অর্থাৎ কি, ডেটা এট এ টাইম দুইজনেই রিসিভ করতে পারতেছে, এবং এই জিনিসটা হচ্ছে মোবাইল ফোনের ক্ষেত্রে হয়। মোবাইল ফোনে তুমি যখন কথা বলবা, সেও যখন কথা বলবে, দুজনের কথাই কিন্তু শুনতে পাচ্ছ, ঠিক আছে? ওকে, তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, ডেটা ট্রান্সমিশন উভয় দিকে ডেটা আদান প্রদান করা হয়, তাকে আমরা ফুল ডুপ্লেক্স বলে থাকি, যেমন মোবাইল ফোন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমরা অনেক কিছু আলোচনা করলাম। ওকে, আচ্ছা সবাই একটু জানো তো, এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম, তোমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পেরেছো কিনা? সবাই একটু ইনফর্ম করো, সবাই একটু জানাও, সবাই একটু জানাও। আচ্ছা, ইম্পর্টেন্ট যেগুলো সৃজনশীল আসবে, কোন কোন অধ্যায় থেকে সৃজনশীল আসবে, কোন কোন অধ্যায় থেকে এমসিকিউ আসবে, সেটা কিন্তু অলরেডি আমাদের একটা সাজেশন ভিডিও আছে। তোমরা ইউটিউবে গেলে আমাদের ইউনিভার্সের চ্যানেলে যাবা, সেখান থেকে দেখে নিতে পারবো। অনেক স্টুডেন্ট অলরেডি সেই সাজেশন ভিডিওটা দেখছে। আচ্ছা, তো অলরেডি আমরা অনেকটুকু আগে গেছি। এরপর হচ্ছে আমরা একটু দেখি ব্রডকাস্ট মোড। ব্রডকাস্ট জিনিসটা একটু আগে আমরা যখন আলোচনা করছিলাম, তখনই আমরা বলছিলাম যে যখন সিমপ্লেক্স মোড হয়, সিমপ্লেক্স মোডে কি হয়, যে নর্মালি কি একজনে পাঠায় আর কেউ পাঠাতে পারতেছে না। তো সেম সিনারিটি যদি এখানে একটু চিন্তা করো, এখানে আমরা মোডটার হিসাবে চিন্তা করব। এখানে হচ্ছে কি, যে তুমি কারো কাছে ডেটা পাঠাচ্ছ, ওই নেটওয়ার্কভুক্ত সবার কাছে ডেটা যাবে, ওই নেটওয়ার্কভুক্ত সবার কাছে। যদি এরকম হয় যে তুমি একটা গ্রুপে ডেটা পাঠাইছো, মানে গ্রুপে ডেটা পাঠানোর সাথে কি সবার কাছে, তোমাদের যে ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যে গ্রুপগুলো থাকে, তো সেখানে কি হয়, তুমি একজনে যদি মেসেজ পাঠায়, সবার কাছে ডেটাগুলো চলে যাচ্ছে। তো এই জিনিসটা এরকম, যে তুমি একজনে যদি ডেটা পাঠাও, তাহলে নেটওয়ার্কভুক্ত সবাই সেই ডেটাটা রিসিভ করতে পারে। ধর হচ্ছে এখান থেকে তুমি ডেটা পাঠাইছো একটা কম্পিউটার থেকে, ওকে, এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে কেউ থাকলো, এখানে কেউ থাকলো, এখানে কেউ থাকলো, এখানে কেউ থাকলো। ধরলাম যে এখানে আমি নাম লিখতেছি, হ্যাঁ, এ বি সি, এখানে ই এফ জি, এখানে আই জে কে এম এল ও। অর্থাৎ কি, ডেটা পাঠানোর সাথে সাথে এই যখন ডেটা পাঠাচ্ছে, সবার কাছে ডেটাগুলো পৌঁছে যাচ্ছে। তো এটাকে আমরা বলি ব্রডকাস্ট মোড। কিন্তু সিনারি যদি এমন হয় যে হ্যাঁ, এ ডেটা পাঠাইছে, কিন্তু তার মধ্যে থেকে কোনো কারণে এটা রিসিভ করতে পারতেছে না, বাকিরা রিসিভ করতে পারতেছে। অর্থাৎ কি, সে নির্দিষ্ট করে পাঠাইছে যে না, আমি এদেরকে ডেটা পাঠাবো,
এর ডেটাটা রিসিভ করতে পারবে না, তখন সেটাকে আমরা বলি মাল্টিকাস্ট। কি বলি আমরা? তখন সেটাকে আমরা বলি মাল্টিকাস্ট। এই মাল্টিকাস্টে হচ্ছে এখানে, ওকে, মাল্টিকাস্টে হচ্ছে কি এখানে, এখানে কি হচ্ছে ডেটা পাঠাচ্ছে, কোনো কারণে এই ডেটাটা রিসিভ করতে পারতেছে না, এটাকে আমরা বলতেছি মাল্টিকাস্ট। তাহলে দেখো তো, যে ট্রান্সমিশন পদ্ধতিতে কোনো একটা কম্পিউটার ডেটা প্রেরণ করলে তার নেটওয়ার্কভুক্ত শুধু অনুমোদন প্রাপ্ত কম্পিউটারগুলো রিসিভ করতে পারে। তার মানে কি এটা হচ্ছে অনুমোদন প্রাপ্ত কম্পিউটার, এটা অনুমোদন পায় নাই, যে কারণে এই ডেটা রিসিভ করতে পারতেছে না। আর একটু আগে যেটা দেখাইলাম, একটি যে ট্রান্সমিশন পদ্ধতিতে একটি নেটওয়ার্কে কোনো একটি কম্পিউটার ডেটা পাঠাইলে তাহলে নেটওয়ার্কভুক্ত সকল কম্পিউটার ডেটা গ্রহণ করতে পারে, যেখানে সবাই রিসিভ করতেছে, সেটাকে আমরা বলতেছি কি ব্রডকাস্ট। ওকে, আচ্ছা, এগুলো তাহলে আমরা কিসের জন্য করতে পারি? এগুলো হচ্ছে আমরা মূলত আমরা ইউনিকাস্ট, ব্রডকাস্ট, এগুলো থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন আসতে পারে। এটা সম্ভাবনা একটু কম, যদি বলি সৃজনশীল প্রশ্ন আসতে পারে সম্ভাবনা একটু কম, তবে আমাদের আসার সম্ভাবনা আছে, যে সম্ভাবনা কম মানে যে আসবে না এরকম না, ঠিক আছে। ওকে, আচ্ছা, পরে যে একটু দেখি, আচ্ছা এখানে আমাদের মূলত একটা অ্যাডমিশন কোর্সের ব্যাপারে বলা আছে, একটু পরে আমি ডিসকাশন করবো সেটা নিয়ে। আর ডেটা কমিউনিকেশন মাধ্যম, এখন আসছি মূলত আমরা আমাদের মেইন জায়গাতে, যেখান থেকে মূলত সৃজনশীল প্রশ্ন বেশ অনেক বছর থেকে আসতেছে, ঠিক আছে। তো এখান থেকে বিশেষ করে হচ্ছে এই যে তারবিহীন মাধ্যম, তার মাধ্যম থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই হাই তোমাদের বোর্ড এক্সামে। তো এই মাধ্যমটা কি, মানে যেটা আসলে কার সাহায্যে প্রেরকের থেকে প্রাপকের কাছে পৌঁছাবে, সেটাকে আমরা বলি ডেটা মাধ্যম, ডেটা কমিউনিকেশন মাধ্যম। তো মাধ্যম কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কেবল মাধ্যম, আর হচ্ছে কি তারবিহীন মাধ্যম, অর্থাৎ তারযুক্ত এবং তারবিহীন মাধ্যম। তার মধ্যে তার মাধ্যমগুলো কি কি? তার মাধ্যমে একটু আগে বলছিলাম তোমাদেরকে, একটা হচ্ছে কোএক্সিয়াল, একটা হচ্ছে টু স্টেট, আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। তো এই কোএক্সিয়াল কেবলটা কি? কোএক্সিয়াল কেবল হচ্ছে ডিশের লাইন, মানে ডিশের কেবলে যে তারগুলো ইউজ করা হয় কালো কালারে, তোমরা দেখবা কমনলি সব এলাকাতে মোটামুটি ডিশ ছিল বা দেখছে সবাই। তো এই ডিশের যে কেবলটা আছে এটাকে আমরা বলি কোএক্সিয়াল কেবল। তো এই কোএক্সিয়াল কেবলের মধ্যে একটু খেয়াল করো, এই যে মাঝখানে কি আছে, এই যে একটা পরিবাহী পদার্থ আছে, আমি যদি একটু সাইনগুলো একটু চেঞ্জ করি, কালারটা চেঞ্জ করে দেখাই, এটা একটা পরিবাহী পদার্থ, এটা একটা পরিবাহী পদার্থ, আর এখানে একটা পরিবাহী পদার্থ, অর্থাৎ দুইটা পরিবাহী পদার্থর মাঝে একটা অপরিবাহী, এটা হচ্ছে ফোম আঁকে। যদি কখনো যদি ডিসের তার খুলতে থাকো তাহলে দেখতে পারো দুইটা পরিবাহী পদার্থের মধ্যে যখন একটা অপরিবাহী পদার্থ দ্বারা যোগ হয় এবং এখানে কি একটা জ্যাকেট থাকে, তখন সেটাকে আমরা বলি কি? আমরা বলি কোএক্সিয়াল কেবল। এখানে লেখাই আছে যে এর অর্থ হলো যার অক্ষ একই, এখানে অক্ষটা বোঝানো হয়েছে এই যে মেইন, যেখান থেকে মূলত আমার সিগন্যালটা পাস হচ্ছে। দুটি পরিবাহী তার এবং একটি অপরিবাহী তারের সমন্বয়ে কোএক্সিয়াল কেবল গঠিত হয়। দুটি পরিবাহী তারকে আলাদা করার জন্য মাঝখানে একটা কি ইউজ করা হয়? অপরিবাহী তার। এখানে আমরা অপরিবাহী তারটা দেখতে পাচ্ছি, এটা সাদা কালারে ইউজ হয়, যারা ডিশের তার খুলছো কখনো তারা দেখতে পাবা। ওকে ফাইন। আচ্ছা, ভিতরের তারকে অপরিবাহী পদার্থ এবং বাইরে তারকে শক্ত প্লাস্টিকের আবৃত দ্বারা, এই যে শক্ত প্লাস্টিকেরটা হচ্ছে কি, এটা নর্মালি কি করা হয়, এটা হচ্ছে কি সব ভিতরে যে আমাদের যে কেবলটা আছে সেটাকে সুরক্ষিত অবস্থায় রাখার জন্য আমরা এই জ্যাকেটটা ইউজ করে থাকি। এই জ্যাকেটটা ভালোই পুরু, যাতে করে কেবলটা নষ্ট না হয়ে যায়। আচ্ছা, ব্যাস কতটুকু? এই ব্যাস থেকে এমসিকিউ আসে মাঝে মাঝে, ব্যাসটা একটু লিখে রাখবা। ব্যাস হচ্ছে 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার থেকে 2.5 সেন্টিমিটার, এবং এটা হচ্ছে কি কেবল টিভি, টেলিফোন লাইন ইত্যাদিতে ব্যবহৃত হয়। অ্যানালগ ও ডিজিটাল উভয় ডেটা এটা ট্রান্সফার করতে পারে। অ্যানালগ সিগন্যাল এবং ডিজিটাল সিগন্যাল আমরা একটু আগেও দেখছিলাম, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল আর এটা হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল। ওকে ফাইন। আচ্ছা, এবং হচ্ছে কি বেশি দূরত্বের ক্ষেত্রে ব্যান্ডউইথ কমে যায়, কিন্তু যখন ব্যান্ডউইথ কমে যায় তোমরা দেখবা যখন ডিশের তারগুলা যখন রাস্তা দিয়ে যায় তখন দেখবে যে কালো কালার একটা বক্স ইউজ করা হয়, সেটা রিপিটার। ওই রিপিটারের মাধ্যমে দুর্বল ডেটাকে শক্তিশালী করা হয়, অর্থাৎ অ্যাম্পলিফাই করা হয়, এন্ড ওটা আবার হচ্ছে তখন ডেটাগুলো শক্তিশালী হয়ে যায়। এবং এই কেবলটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে থিন নেট কেবল আর একটা হচ্ছে থিক নেট কেবল। থিন নেট কেবলটা হচ্ছে একটু পাতলা আর থিক নেটটা হচ্ছে একটু মোটা, সহজে ভাঙে না। তো এই থিন নেট এবং থিক নেট থেকেও মাঝে মাঝে 2 মার্কের প্রশ্ন আসে অনুধাবনের ক্ষেত্রে, যে থিন নেট কেবল এবং থিক নেট কেবলের মধ্যে পার্থক্যটা দেখো। এবং যদি তোমরা পার্থক্যের দিকে তাকাও তাহলে দেখতে পাচ্ছ যে থিন নেট কেবলটা কি হয়, এটা হচ্ছে পাতলা হয়, এটা সরু হয়, এটা নমনীয় থাকে এবং এটা সহজে বাঁকানো যায়। কি করা যায়? সহজে বাঁকানো যায়। অপরদিকে থিক নেট কেবলটা যদি একটু মোটা হয়, কি হয়? মোটা, পুরু, শক্ত, ভারী হয়, এটা সহজে বাঁকানো যায় না। এবং দেখো তো এই যে থিন নেট কেবল এমসিকিউতে বেশ অনেকবার আসছে, এটাকে কি নামে পরিচিত? এটা হচ্ছে 10^2 নামে পরিচিত। এমসিকিউতে বেশ অনেকবার আসছে যে থিন নেট কেবলটা কি নামে পরিচিত, এটা হচ্ছে কি 10^2 নামে পরিচিত। এবং থিক নেট কেবলটা কি নামে পরিচিত? এটা 10^5। এটা অপশনের মধ্যে অনেকে ভুল করে, যে থিক নেট আসলে থিন নেটটা দিয়ে দেয়, থিন নেটটা আসলে থিক নেটটা দিয়ে দেয়। এবং ডেটার যে 185 মিটার পর্যন্ত ডেটা প্রেরণ করা যায় এই যে থিন নেট কেবলের মাধ্যমে, তারপরে কি যায় না? যায়। তো সেক্ষেত্রে আমরা রিপিটার ইউজ করব।
পরে দেখো তো এখানে আমরা 500 মিটার পর্যন্ত ডেটা পাঠানো যায়, দেখা যায় নর্মালি 500 মিটার পর্যন্ত গেলে ডেটাগুলো দুর্বল হয় না, এরপরে দেখা যায় ডেটা দুর্বল হয়ে যায়। এবং এটা রেট কত 10 Mbps থেকে 2 GB পর্যন্ত। ওকে ফাইন, এগুলো হচ্ছে কিসের জন্য, এটা হচ্ছে 2 মার্কের জন্য। এবং এখান থেকে কোন কোন জায়গা থেকে এমসিকিউ আসতেছে সেটা কিন্তু বলে দিলাম। এগুলো কিন্তু দেখবা যে পরীক্ষা হলে কমন চলে আসতে পারে। যেগুলো নিয়ে আলোচনা করবো আজকে, আসলে যে টপিকগুলো নিয়ে ডিসকাশন করতেছি কোন জায়গা থেকে কি আসছে সেটা কিন্তু বলে দিচ্ছি, তোমরা এগুলো কিন্তু নোট করে রাখবা। নোট না করলে কিন্তু আলটিমেটলি পরীক্ষায় পালা করতে পারবো না, ঠিক আছে। আচ্ছা, টু স্টেট পেয়ার কেবল, এটা কি দেখলাম, একটা কোএক্সিয়াল কেবল দেখলাম, এখন আমরা দেখবো টু স্টেট পেয়ার কেবল। এই টু স্টেট পেয়ার কেবলে মূলত 4 জোড়া তার থাকে। কয় জোড়া তার? 4 জোড়া তার। এবং প্রত্যেক জোড়া তারের মধ্যে একটা কমন রং থাকে, সেটা হচ্ছে কি সাদা। দেখো এখানে প্রত্যেক জোড়া তারের মধ্যে একটা কমন রং আছে, এই কমন রংটাকে বলা হয় সাদা। কমন রঙের কালার কি হয়? কমন রঙের কালার হয় সাদা, ঠিক আছে। কমন রঙের তার, ওকে, এখানে লেখাই আছে। দেখো পরস্পর সুসমভাবে পেঁচানো, দেখো এখানে কিন্তু প্রত্যেকটা কেবলই দুইটা করে জোড়া অবস্থায় আছে এবং দুইটা কিন্তু জোড়া জোড়া, এই যে পেঁচানো পেঁচানো পেঁচানো, খেয়াল করছো? 4 জোড়া তার, এই যে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া, প্রত্যেকটাই পেঁচানো অবস্থায় আছে, প্রত্যেকটার মধ্যে একটা কমন তার আছে সাদা। ওকে, তো এখানে লেখা আছে পরস্পর সুষমভাবে পেঁচানো দুটি পরিবাহী তার দিয়ে টু স্টেট পেয়ার কেবল গঠিত হয়। এবং এখানে কি হয়, 4 জোড়া তার থাকে, প্রতি জোড়া তার একটা কমন রং থাকে, সেটা হচ্ছে সাদা। 100 মিটার পর্যন্ত, 100 মিটারের বেশি ডেটা ট্রান্সফার করা যায় না, নরমালি বলা আছে রিপিটার ইউজ করবো। দূরত্ব বাড়ে ট্রান্সমিশন লস বাড়তে পারে, অর্থাৎ দূরত্ব যত বাড়বে তত সিগন্যাল লস হওয়ার সম্ভাবনা তৈরি হবে। আচ্ছা, পরে খেয়াল করো টু স্টেট পেয়ার কেবল আবার দুই ধরনের। একটাকে আমরা কোএক্সিয়াল কেবল দেখলাম, কোএক্সিয়াল কেবল দুই ধরনের, একটা হচ্ছে কি থিক নেট আর একটা হচ্ছে থিন নেট। এবং সেম ভাবে টু স্টেট পেয়ার কেবল দুই ধরনের, একটা হচ্ছে কি শিল্ডেড টু স্টেট পেয়ার কেবল আর একটা হচ্ছে আনশিল্ডেড টু স্টেট পেয়ার কেবল। শিল্ডেড এবং আনশিল্ডেড। আচ্ছা, এখানে একটা ইউ বলবে। ওকে, এই শিল্ডেড টু স্টেট পেয়ার কেবলটা কি হয়, একটু শক্ত, যেহেতু শিল্ড আছে এখানে, হ্যাঁ শিল্ড আছে তার মানে একটু শক্ত হবে। ওকে, এবং এটা সহজে বাঁকানো যাবে না, দামটা একটু বেশি হবে। যেহেতু একটু কোয়ালিটি ফুল তার মানে দামটা বেশি হবে, সহজে বাঁকানো যাবে না। এবং এটা কি, এটা স্থায়িত্বকাল একটু বেশি থাকবে। কিন্তু অপোজিট পাশে যেটা আনশিল্ডেড, এটার দামটা একটু কম হবে। আচ্ছা, আনশিল্ডেড যেটা দাম এখানে কম, এখানে বেশি লেখা চলে আসছে। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, একটু লেখা টাইপিং এ ভুল হয়েছে, দাম কম হবে, সহজে বাঁকানো যায়। হ্যাঁ, ওকে। আচ্ছা, তার মানে ইউএসটিপি অর্থাৎ আনশিল্ডেড টু স্টেট পেয়ার কেবলের ক্ষেত্রে কি হয়, যেটা সহজে বাঁকানো যাবে, এন্ড ফাইনালি এটার দামটা একটু কম হবে এবং এটা ডেটা ট্রান্সমিশন মানে সহজে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অর্থাৎ এই তারটা যেহেতু খুব একটা প্রোটেক্টিভ তার না, তার মানে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। আচ্ছা, পরে একটু খেয়াল করো অপটিক্যাল ফাইবার। তো এখানে আমরা বোর্ড পরীক্ষার দিকে যদি তাকাই, সব থেকে বেশিবার প্রশ্ন এই অপটিক্যাল ফাইবার থেকে সৃজনশীল আসছে। সিকিউতে এই অপটিক্যাল ফাইবার থেকে কিন্তু বেশ অনেকবার প্রশ্ন আসছে এবং এটা কিন্তু সিকিউর জন্য ইম্পর্টেন্ট। এই অপটিক্যাল ফাইবারে কি হয়, অপটিক্যাল ফাইবারে কিন্তু আলোক গতিতে ডেটা ট্রান্সফার হয়, আলোক গতিতে ডেটা ট্রান্সফার করা হয়। এবং এখানে কি হয়, সূক্ষ্ম তার মানে কাঁচ বা তন্তুর ন্যায় কি থাকে আমাদের, যে হাজার 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 কাঁচের তন্তুর তৈরি এক ধরনের কেবল, মানে অনেক সূক্ষ্ম 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 সূক্ষ্ম, সেখান থেকে ডেটা পাস হয়, আলোক গতিতে ডেটা ট্রান্সফার হচ্ছে। অ্যান্ড ফাইনালি এই কি হয়, যে প্লাস্টিকের আর দিয়ে তৈরি করা হয়, এটা মাল্টি কম্পোনেন্ট কাঁচ, এটা একটু ইউজ করতে পারো সংজ্ঞাতে, যে মাল্টি কম্পোনেন্ট কাঁচের মাধ্যমে এটা তৈরি, অ্যান্ড ডাইইলেকট্রিক পদার্থ দিয়ে তৈরি। ওকে, অপটিক্যাল ফাইবারের ছবিটা এখানে আছে, হ্যাঁ আছে। তো এখানে অপটিক্যাল ফাইবারের মধ্যে কিন্তু 3টা অংশ, একটা হচ্ছে কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। কোরটা কোনটা? কোরটা হচ্ছে এখানে যেখান থেকে এই যে হাজার হাজার কাঁচের তন্তুর ন্যায় পদার্থ, যেখান থেকে আলোক গতিতে ডেটা ট্রান্সফার হচ্ছে, এটাকে আমরা বলি কি কোর। এই কোরটাকে যেটা আবৃত করে রাখছে সেটাকে আমরা বলি ক্ল্যাডিং। এই কোরটাকে আবৃত করে রাখছে কে? ক্ল্যাডিং। এই যে ক্ল্যাডিং, এই যে উপরে যে প্লাস্টিক দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা হচ্ছে কি ক্ল্যাডিং, কোর, ক্ল্যাডিং। এন্ড ফাইনালি জ্যাকেটটা কোনটা? এই জ্যাকেটটা হচ্ছে এটা, যেটা একদম টোটালি কোর এবং ক্ল্যাডিং কে আবৃত করে রাখে, সেটাকে আমরা বলি জ্যাকেট। তো এখানে একটু খেয়াল করো, এই যে কোরটা আছে এটার ব্যাস কত? 8 থেকে 100 মাইক্রন। এর পাশাপাশি হচ্ছে আমরা ক্ল্যাডিং দেখতে পাচ্ছি, জ্যাকেট দেখতে পাচ্ছি। তো তোমরা এই যখন প্রশ্ন আসবে, যে বলা হবে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে যে ডেটা ট্রান্সফার হয়, আলোক গতিতে ডেটা ট্রান্সফার হয় এবং সেখানে হাজার হাজার কাছে তন্তুর নেয় এক ধরনের তার সে দেখতে পাচ্ছে, তো এইগুলা কিন্তু নর্মালি, এবং এই তারটা কিন্তু বাঁকানো যায় না। যখন তুমি বাঁকাবা, ইউ শেপে বাঁকাবা, তখন কিন্তু ডেটা পাস হবে না, তখন কি হবে, ডেটা বন্ধ হয়ে যাবে, ডেটা চলাচল বন্ধ হয়ে যাবে। তো এই ধরনের যখন আইটেম গুলো দেখবা, সিম্বল গুলো দেখবা, তখন তুমি খুব ইজিলি বলে ফেলবে এটা হচ্ছে কি অপটিক্যাল ফাইবার কেবল। আচ্ছা,
এরপর দেখো অপটিক্যাল ফাইবার কেবলের আরেকটু বর্ণনা দেখি, যেহেতু এটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, আমরা একটু কিছু বর্ণনা দেখি। দেখো আলো কিংবা লাইট সিগন্যালে ডেটা ট্রান্সফার করা হয়। আমরা একটু আগে বুঝলাম যে আলো গতিতে ডেটা ট্রান্সফার করা হয়। নরমালি কি তোমরা দেখো যে যখন বজ্রপাত হয় তখন কি আলোটা আগে আসে, তারপর সাউন্ডটা আসে, তার মানে আলোর স্পিডটা বেশি সাউন্ডের থেকে। এবার দেখো তো গিগাবাইট বা এর বেশি গতিতে ডেটা চলাচল করা হয়, মানে স্পিডটা খুবই বেশি, জিবি উপরে, ওজন কম, আকারে ছোট, এবং এটা কিন্তু পাতলা, মানে একদম মানে পাতলা কেবল গুলা। এবার চৌম্বকীয় প্রভাব মুক্ত। চৌম্বকীয় প্রভাব যদি মুক্ত না হইতো তাহলে কি হইতো, ডেটা কলিশন তৈরি হতো, ডেটা ট্রান্সফারের যে ডেটার স্পিডটা সেটা আস্তে আস্তে কমে যেত, নয়েজ অ্যাড হয়ে যেত। ডেটা নিরাপত্তা ও গোপনীয়তা বেশি, শক্তি কম ক্ষয় হয়, ইউ আকৃতিতে বাঁকানো যায় না, একটু আগেও বললাম, ব্যয়বহুল, একটু দামি, একটু এক্সপেন্সিভ, অধিক রক্ষণাবেক্ষণ ও কারিগরি দক্ষতার প্রয়োজন হয়, অর্থাৎ এটা মেইনটেনেন্স কস্ট একটু বেশি, এন্ড ট্রান্সমিশন লস কম হয়। যেহেতু চৌম্বকীয় প্রভাব মুক্ত তার মানে ট্রান্সমিশন লস হওয়ার সম্ভাবনাটা কম। আচ্ছা, পরে একটু খেয়াল করো তারবিহীন মাধ্যম। আমরা তার মাধ্যমগুলো নিয়ে আলোচনা করলাম। তার মাধ্যমগুলো কি কি ছিল? তার মাধ্যম ছিল কোএক্সিয়াল কেবল, অপটিক্যাল ফাইবার কেবল, এবার কি টুইস্টেড ফেয়ার কেবল, এবং আমরা এখন দেখবো তারবিহীন মাধ্যম। তারবিহীন মাধ্যম হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রেডিও ওয়েভ আর একটা হচ্ছে মাইক্রোওয়েভ। নর্মালি 2 মার্কের জন্য আসে। আর স্যারের যদি মনে হয় যে না আমি কেবল থেকে করবো না, আমি ওয়্যারলেস থেকে করবো, তাহলে সেক্ষেত্রে স্যার করতে পারে, তবে এখান থেকে সৃজনশীল প্রশ্নগুলো একটু কম আসছে। তো রেডিও ওয়েভ এবং মাইক্রোওয়েভ যদি একটু খেয়াল করো, রেডিও ওয়েভটা কি? রেডিও ওয়েভ আসলে কি, মানে যে কোনো জায়গাতে তুমি খুব ইজিলি ইউজ করতে পারবে। দেখো এই ওয়েভটা পাহাড় ডিঙিয়ে চলে যেতে পারে, অর্থাৎ মাঝখানে যদি পাহাড়ও থাকে তারপরেও কিন্তু যদি এখানে তোমার বাসা হয়, টাওয়ার এখানে হয়, তখন কি রেডিও ওয়েভের মাধ্যমে তোমার বাসায় কিন্তু কি যাচ্ছে, ডেটা পাঠানো সম্ভব হচ্ছে। তার মানে এটা সহজেই তৈরি করা যায়। এটা বাধা অতিক্রম করতে পারে, বড় বড় বাধাগুলো অতিক্রম করতে পারে। ধরো তোমার বাসার মধ্যে তুমি বসে আছো, দেওয়ালের মধ্যে ভিতরে তোমার নেটওয়ার্ক কিন্তু আসতেছে, তার মানে এখানে রেডিও প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই কারণে কিন্তু তোমার বাসাতে তুমি নেটওয়ার্ক পাচ্ছ, ঠিক আছে। এরপরে ডিশ অ্যান্টিনার দরকার হচ্ছে না, যেহেতু ডিশ অ্যান্টিনা লাগে না, টাওয়ার থেকে আসতেছে। অধিক দূরত্বে ডেটা ট্রান্সফার করা যায়, যে কোনো অবস্থায় ডেটা গ্রহণ করা যায়। এরপরে গতিবেগ 64 kbps। এরপর হচ্ছে ব্যাপক ব্যবহার, আবহাওয়া দ্বারা কম প্রভাবিত হয়। আবহাওয়া যদি খারাপ হয়, বৃষ্টি বাদলের সময় কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায়। এরপর এটা কি 10 কিলোহার্টজ থেকে 1 গিগাবাইটের মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যুক্ত ওয়েভ হচ্ছে রেডিও ওয়েভ, ঠিক আছে। এটা হচ্ছে ডেফিনিশনের ক্ষেত্রে তোমরা ইউজ করবা। এরপর একটু খেয়াল করো, আমরা দেখলাম যে মাইক্রোওয়েভ হচ্ছে দুই ধরনের। এই দুই ধরনের মধ্যে থেকে আবার স্যাটেলাইট থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে, সৃজনশীল, এটা থেকে মাঝে মাঝে সিকিউ প্রশ্ন আসে। আর এটা হচ্ছে কি ভূপৃষ্ঠের মাধ্যমে, আর একটা হচ্ছে ভূ উপগ্রহের মাধ্যমে। ভূপৃষ্ঠটা হচ্ছে কি টেরেস্ট্রিয়াল, আর একটা হচ্ছে কি স্যাটেলাইট। এই টেরেস্ট্রিয়াল জিনিসটা দেখো, এই যে টেরেস্ট্রিয়াল জিনিসটা অনেক সময় অনেকেই কনফিউশন তৈরি করে যে টেরেস্ট্রিয়াল ক্ষেত্রে যে মাঝখানে যদি হিল মাউন্টেন বা পাহাড়টা থাকে তখন কিন্তু টেরেস্ট্রিয়ালের মাধ্যমে যেটা পাস হবে না, রেডিও ওয়েভের মাধ্যমে কিন্তু আবার পাহাড় ডিঙে চলে যেতে পারে। তো এখানে কি হচ্ছে, ভূপৃষ্ঠে ট্রান্সমিটার ও রিসিভার বসিয়ে যোগাযোগ গড়ে তুলে তাকে টেরেস্ট্রিয়াল মাইক্রোওয়েভ বলে। বাধা অতিক্রম করতে পারে না, রেডিও ওয়েভ কিন্তু বাধা অতিক্রম করতে পারে। ওকে, বক্ষপথে স্থাপন করা যায় না, অর্থাৎ কি এই যে কানেকশনটা এখানে তোমরা দেখবা যে আগে করা হয়তো বাংলাদেশের বিটিভি কিন্তু নর্মালি একটা অ্যান্টিনা লাগালে কিন্তু বিটিভি মানে সিগন্যাল পাওয়া যেত যে কোনো জায়গা থেকে, যে কোনো বাসা থেকে। তো সেইটাই যদি একটু খেয়াল করো, এখানে যখন ডেটাটা পাস হচ্ছে, ডেটা পাস হওয়ার সময় এই যে মুখটা আছে, একটা থেকে রিসিভ হচ্ছে আর একটা থেকে পাঠাচ্ছে, একটা থেকে রিসিভ হচ্ছে আর একটা থেকে পাঠাচ্ছে। এখন কথা হচ্ছে এই দুইটা মুখের মধ্যে যদি তোমার কম্বিনেশন ম্যাচ না করে তখন কিন্তু ডেটা যাবে না, কারণ ডেটা কিন্তু এই তাক করে যাচ্ছে, ঠিক আছে। তো এই জায়গাটা আসার পরে কি হলো, যে যদি এই বরাবর আসে তখন কি ডেটা যাবে না, কারণ মাঝখানে একটা বাধা আছে। তো এই বাধার ক্ষেত্রে কি করতে হইতো, যে ডেটাগুলো পাস হচ্ছে না, এই সমস্যাটাই বলা হচ্ছে ডেটা অতিক্রম করতে পারে না। তো এখান থেকে মূলত সৃজনশীল প্রশ্ন একটু কম আসে, তবে স্যাটেলাইট থেকে আবার সৃজনশীল প্রশ্ন আসে। স্যাটেলাইটটি কি, সেটা হচ্ছে ভূ উপগ্রহের মাধ্যমে ডেটা পাঠানো। তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে ইলন মাস্ক কি করতেছে, স্যাটেলাইটের মাধ্যমে যে কোনো জায়গা থেকে তোমরা এখন ডিশ অ্যান্টিনার মাধ্যমে, মানে ডিশ অ্যান্টিনা বলতে কি ডিশ অ্যান্টিনার মতো দেখতে যে ইয়েটা আছে সেটা দিয়ে তোমরা হচ্ছে কি ইন্টারনেটের সাথে সরাসরি কানেক্টেড হতে পারছো। এবং এটা যে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে যোগাযোগ স্থাপন করে সেটাকে আমরা বলি স্যাটেলাইট। এটি 36,000 কিলোমিটার উপরে প্রদক্ষিণ করে। কত হাজার? 36,000। এমসিকিউতে আসছে কত হাজার? 36,000 কিলোমিটার দূরে অবস্থিত করে। এবং এখানে মাঝে মাঝে প্রশ্ন আসে যে এই যে ডেটা ভূ উপগ্রহ থেকে স্যাটেলাইটে যাচ্ছে, আবার স্যাটেলাইট থেকে ভূ উপগ্রহে আসছে, এক্ষেত্রে স্পিডটা কেমন থাকে? যখন আপলিঙ্ক হয় অর্থাৎ নিচ থেকে উপরে যায় তখন সিস এই 6 গিগাহার্টজ স্পিডে যাচ্ছে, 6 গিগাহার্টজ স্পিডে যাচ্ছে, 6 গিগাহার্টজ স্পিডে যায়। এন্ড যখন ডাউনলিঙ্ক অবস্থায় আসে অর্থাৎ স্যাটেলাইট থেকে তোমার স্টেশনে আসবে তখন হচ্ছে সেটা 4 গিগাহার্টজ স্পিডে আসে। বুঝতে পারছো বিষয়টা? যখন যায় এখানে স্টেশন থেকে স্যাটেলাইটে পাঠানোর সময় গতি থাকে 6 গিগাহার্টজ, কারণ উপর থেকে বেশি স্পিড যাবে।
এবং নিচে যখন নামে তখন কি, যেহেতু এটা উপরে উঠতে উঠতে আস্তে 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 কি হয়ে গেছে, যে এটা দুর্বল হয়ে গেছে, তখন এখানে কিন্তু রিপিটার থাকে, এটা আবার পাঠাচ্ছে, তখন 4 গিগাহার্জ স্পিডে ডেটাগুলা নিচে যাচ্ছে। ওকে ফাইন। এখানে দেখো 6 গিগাহার্জের সিগন্যাল স্যাটেলাইটে যায় আর 4 গিগাহার্জের সিগন্যাল পাঠায়। এরপরে কি 4/6, এই কারণে এটাকে কি বলা হয় 4/6, কি 4/6 ব্যান্ড ট্রান্সমিশনও বলা হয়। এই কারণে স্যাটেলাইটকে যদি বলা হয় যে এমসিকিউতে আসে যে নিচে কোনটিকে 4/6 ব্যান্ড ট্রান্সমিশন বলা হয়, তাহলে কি বলতে হবে, সেটা হচ্ছে স্যাটেলাইট। ওকে, এমসিকিউর জন্য কিন্তু এটা দরকার হতে পারে। এবং এটা আমরা কিসে কিসে ইউজ করি, এটা আমরা হচ্ছে কি স্যাটেলাইট, এটা হচ্ছে আমরা টিভি, মোবাইল টেলিফোন, ইন্টারনেটের ক্ষেত্রে আমরা স্যাটেলাইট ইউজ করে থাকি। ব্যবহার কি, টেলিভিশন সিগন্যাল পরিষেবা, অভ্যন্তরীণ যোগাযোগ, আমরা ইন্টারনেটে ব্যবহার করি, আবহাওয়ার ক্ষেত্রে ব্যবহার করি, প্রতিরক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং বিভিন্ন প্রান্তে প্রতিরক্ষা কাজের জন্য কিন্তু এই স্যাটেলাইটটা ইউজ করা হচ্ছে। আচ্ছা, এবারে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এমসিকিউর জন্য এবং একই সাথে 2 মার্কের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। এমসিকিউর জন্য 2 মার্কের জন্য, এবং তোমরা দেখবা যে ওয়াইম্যাক্স থেকে বেশ বিগত বোর্ডে আমরা 2023 সালের বোর্ডে দেখেছিলাম যে ওয়াইম্যাক্স থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন এসেছে, ওয়াইম্যাক্স থেকে সৃজনশীল প্রশ্ন আসছে। ওকে, দেখো তো যখন এমসিকিউ প্রশ্ন আসে বলে যে কি বলে নাম্বার 1 যে স্ট্যান্ডার্ড কত, ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত 802.15, ব্লুটুথের ক্ষেত্রে হচ্ছে 802.15, ওয়াইফাই এর ক্ষেত্রে কত 802.11b, এরপর দেখো তো ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে হচ্ছে কত 802.16। দেখো সিরিয়ালি, এটা কিন্তু এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে এই এমসিকিউ এটা থেকে বেশ অনেকবার আসছে, বেশ অনেকগুলো বোর্ডে আসছে যে কোনটার ক্ষেত্রে কোনটা স্ট্যান্ডার্ড কত। এই স্ট্যান্ডার্ডটা কিন্তু এমসিকিউ তে বেশ অনেকবার আসছে। ওয়াইফাই এর ক্ষেত্রে কত, ওয়াইফাই এর ক্ষেত্রে হচ্ছে 802.11b, এবং 11Gটাও কিন্তু এখন আপডেট ভার্সন ইউজ করা হয়। 11G থাকলেও কিন্তু অনেক সময় দেখা যাবে তোমার অপশনে বি নাই, তখন কি দিবা, তখন জি দিবা, 11G। এবার কি ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে হচ্ছে কি 0.16, আর আমরা দেখতে পাচ্ছি ব্লুটুথের ক্ষেত্রে হচ্ছে 15, অর্থাৎ ব্লুটুথের ক্ষেত্রে 15, ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে 16, এবং ওয়াইফাই এর ক্ষেত্রে হচ্ছে 11.11b অথবা 11b। ঠিক আছে। এবং মাঝে মাঝে প্রশ্ন আসে যে এগুলার আবিষ্কারক কারা, এমসিকিউতে মাঝে মাঝে প্রশ্ন আসে আবিষ্কারক কারা। তো এই যে ব্লুটুথ আছে, এই ব্লুটুথের আবিষ্কারক হচ্ছে এরিকসন। কে? এরিকসন কোম্পানি। এরিকসন কোম্পানির নাম তোমরা অনেকবার শুনছো, এটা হচ্ছে 1945 সালে আবিষ্কার করে। ওয়াইফাইটা বেশ অনেকগুলা, মানে ওয়াইফাইটাও সেম ভাবে একটা কোম্পানি আবিষ্কার করে, কোম্পানি বলতে কি একটা সংস্থা এটা পিছনে কাজ করে, সেটা হচ্ছে কি CSIRO, এটা কাজ করে কবে 1990 সালে। ওকে, এই CSIRO এর মধ্যে বোঝাচ্ছে কি কমনওয়েলথ, এক্স্যাক্টলি আমার মিনিংটা মনে আসছে না, কমনওয়েলথ কি যেন ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশন, কমনওয়েলথ। আচ্ছা, আমি পরবর্তীতে জানাবো দরকার হলে। এটা আমার মনে আছে যে সি দ্বারা কমনওয়েলথ বুঝায়, আই দ্বারা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনারি অর্গানাইজেশন, এস দ্বারা কি বুঝে এটা বুঝে গেছি। ঠিক আছে, কমনওয়েলথ ড্যাশ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনারি অর্গানাইজেশন। ওকে, যাই হোক, ওয়াইম্যাক্স, এই ওয়াইম্যাক্স এর বিষয়টা হচ্ছে, ওয়াইম্যাক্সটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ যে কয়েকটা, প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা সিঙ্গেল কোম্পানি তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে কিন্তু অনেকগুলা কোম্পানি মিলে এই ওয়াইম্যাক্সটা তৈরি করে। বিশেষ করে ইন্টেলের নাম তোমরা শুনছো, মোটরোলার নাম শুনছো, এয়ারস্পেসের নাম শুনছো তোমরা, এবং অ্যালভারিয়ন, এরপরে পাশাপাশি আরো অনেকগুলো মিলে এই ওয়াইম্যাক্সটা তৈরি করে, মানে আবিষ্কারক এটার পিছনে এরা গবেষণা করে এটা তৈরি করে রাখছে। এবং রেঞ্জটা একটু খেয়াল করো, রেঞ্জটা কত, ব্লুটুথের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে 1 থেকে 100 মিটার, এটা ব্লুটুথের ক্ষেত্রে, এবং ওয়াইফাই এর ক্ষেত্রে হচ্ছে 32 থেকে 100 মিটার, এটা হচ্ছে ব্লুটুথের ক্ষেত্রে, ওয়াইফাই এর ক্ষেত্রে, এন্ড ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে হচ্ছে রেঞ্জ কত 50 কিলোমিটার। ওকে, আচ্ছা, এরপরে আমরা গতি দেখবো, যে গতি হচ্ছে 1 মেগাবাইট সেকেন্ড। নর্মালি কিন্তু এই 1 MB সেকেন্ড তোমরা নর্মালি পাও না, ব্লুটুথ ফোন থেকে ফোনে পাঠাতে গেলে তখন পাওয়া যায় না, তবে আমরা যখন হাই টেকনোলজিতে ব্লুটুথ ইউজ করি তখন কিন্তু আমরা 1 মেগাবাইট পার সেকেন্ড পর্যন্ত পাই, অর্থাৎ 1 MB পর্যন্ত পাওয়া যায়। আর ওয়াইফাই এর ক্ষেত্রে 10 থেকে 50 MB পর্যন্ত পাওয়া যায় 5 সেকেন্ডে, এবং ওয়াইম্যাক্স এর ক্ষেত্রে 10 থেকে 100 মেগাবাইট পর্যন্ত পাওয়া যায়। এগুলো হচ্ছে মূলত আমরা। এবং এখানে আরেকটি ইম্পর্টেন্ট তথ্য তোমাদেরকে জানা রাখি, সেটা হচ্ছে এই ব্লুটুথের নামটা ডেনমার্কের রাজার নামে তৈরি, মানে ডেনমার্কের রাজার নামে মূলত ব্লুটুথের নামকরণ করা হয়। ডেনমার্কের ওই রাজার নাম কি ছিল? হারাল্ড ব্লুটুথ। নাম কি ছিল? হারাল্ড ব্লুটুথ। তার নাম অনুসারে ব্লুটুথটা তৈরি করা হয়েছে, তার নাম অনুসারে ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথের নামে। ওকে, তো আমরা মোটামুটি এখানে দেখলাম। এরপরে আমরা একটু খেয়াল করব পূর্ণরূপ থেকে মাঝে মাঝে এমসিকিউ আসে বা 1 মার্কের প্রশ্ন আসে, সৃজনশীলের 1 মার্ক। ওয়াইফাই এর পূর্ণরূপ জানতে চাই। ওয়াইফাই এর পূর্ণরূপ কি? ওয়্যারলেস ফিডেলিটি, FIDELITY, ওয়্যারলেস ফিডেলিটি। ওয়াইম্যাক্স এর পূর্ণরূপ মাঝে মাঝে জানতে চাওয়া হয়, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ওয়ার্ল্ড ওয়াইড, এটা ইন্টার অপারেবিলিটি। এরপরে ফর, এম দ্বারা বলেছে মাইক্রোওয়েভ, এ দ্বারা বলেছে অ্যাক্সেস।
ঠিক আছে, এগুলো হচ্ছে পূর্ণরূপগুলো, তোমরা একটু ভালো করে মাথার মধ্যে গেঁথে রাখবা। আচ্ছা, এরপর হচ্ছে মোবাইল যোগাযোগ। এই মোবাইল যোগাযোগ থেকে আমরা এই অংশটুকু থেকে 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন হয়। এই 2 মার্কের অনুধাবনমূলক প্রশ্ন হয়। মোবাইল যোগাযোগ কি, যে এখানে সুন্দরভাবে লেখা আছে যে দুটি চলনশীল ডিভাইস, অর্থাৎ আমার এটা চলনশীল, আমার হাতে ফোন আর একটা ফোন দিয়ে তোমরা রেকর্ড দেখতেছো, তো দুটো চলনশীল ডিভাইস, কিংবা একটি চলনশীল অন্য একটি স্থির, মানে কি টেলিফোন লাইন হতে পারে। ওকে, একটি চলনশীল অন্যটি স্থিরের মধ্যে ডেটা আদান প্রদান করাকে আমরা বলতেছি কি মোবাইল যোগাযোগ। তো এই ক্ষেত্রে বলা হয় যে মোবাইল ফোনকে সেলুলার ফোন কেন বলা হয়। এখানে দুইটা প্রশ্ন আসতে পারে। একটা প্রশ্ন আসতে পারে কেন মোবাইল ফোনকে সেলুলার ফোন বলা হয়, আরেকটা প্রশ্ন আসতে পারে মোবাইল সেলুলার গুলা কেন ষড়ভুজাকৃতির হয়। ওকে, দুইটা প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। একটা হচ্ছে কি মোবাইল ফোনকে কেন সেলুলার ফোন বলা হয়। একটু খেয়াল করো, মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, যখন এই প্রশ্নটা আসবে সেলুলার ফোন কেন বলা হয়, সেলুলার ফোন বলার মেইন কারণটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক যখন তৈরি করা হয় তখন তারা কি করে, এক একটা সেলে মানে জোনের মধ্যে দেখা যায় যে কয়েকটা সেল মিলে একটা জোন তারা ক্রিয়েট করে। তো তারা সেল বাই সেল ডেটাগুলা সেল আকারে সেল তৈরি করে, নর্মালি জোন তৈরি করে, জোনটাকে কয়েকটা সেলে ভাগ করে। তো যেহেতু সেল বাই সেল আকারে ভাগ করে রাখে তখন সেটাকে আমরা সেই সেল থেকে আমরা সেলুলার ফোন বলি। একটু খেয়াল করো, মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান তার আওতাধীন প্রত্যেকটা এলাকাকে ছোট ছোট সেলে বিভক্ত করে। কিসে? ছোট ছোট সেলে বিভক্ত করে তারা সেবা প্রদান করে থাকে। এই সেল থেকে মূলত সেলুলার ফোনের উৎপত্তি, সেলুলার ফোনের নামকরণ। ওকে, এবং বলা হয় কেন ষড়ভুজাকৃতি করা হয়। ষড়ভুজাকৃতি করার পিছনে মূল কারণটা হচ্ছে যখন ষড়ভুজাকৃতির হবে ষড়ভুজ, আচ্ছা ষড়ভুজাকৃতির কয়টা হয়? 6টা দিক থাকবে, 6টা দিক থাকবে। যখন ষড়ভুজাকৃতির হবে 6টা দিক যখন থাকবে এবং 6টা দিক মিলে তোমরা দেখবা একটা জোন ক্রিয়েট হয়। ওই জোনটা প্রায় বৃত্তাকার আকারে না হয়ে এমন ভাবে হয় যখন দুইটা জোন যখন আমরা একসাথে করব। আচ্ছা, দুইটা জোন যখন আমরা একসাথে করব, ওকে ফাইন, দেখো যখন আমরা দুইটা জোন একসাথে করব, দেখো অনেক বিশাল এরিয়া হয়ে গেছে। যখন আমরা আরেকটু জোন অ্যাড করে ফেলি, দেখো আস্তে আস্তে কিন্তু জোনগুলা খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে কি করবে, প্রত্যেকটা এরিয়া কিন্তু তারা কভার করে ফেলবে। ওকে, দেখা যাবে যে এমন ভাবে এরিয়াটা কভার হয় যে পুরো এরিয়াটা তাদের নেটওয়ার্ক অপারেশন কস্টটা অটোমেটিক কমে যায়। এটা এই কারণে মূলত মোবাইল ফোনের সেলগুলা ষড়ভুজাকৃতির হয়। ষড়ভুজাকৃতি হলে কি কাভারেজটা বেশি এরিয়া জুড়ে পাওয়া যায়, সেই জন্য মূলত মোবাইল ফোনের সেলগুলো ষড়ভুজাকৃতির হয়ে থাকে। এটা হচ্ছে 2 মার্কের জন্য আসে যে কেন মোবাইল ফোনের সেলগুলা ষড়ভুজাকৃতির হয়। বুঝতে পারছি? আচ্ছা, পরে দেখা যাবে এই যে জিএসএম সিডিএমএ, এই জিএসএম এবং সিডিএমএ থেকে কিন্তু আমাদের 2 মার্কের প্রশ্ন এসেছে। জিএসএম এন্ড সিডিএমএ থেকে কিন্তু 2 মার্কের প্রশ্ন আসে। কয় মার্কের? 2 মার্কের জন্য। কেন লিখে রাখছে জিএসএম এবং সিডিএম থেকে 2 মার্কের প্রশ্ন আসতে পারে। তো জিএসএম এবং সিডিএম এর মধ্যে মূলত পার্থক্য কি? সিডিএম এর ফোনগুলা তোমরা আগে যে সিটিসেল টাইপের ফোনগুলা তোমরা দেখছিলা, যে সিটিসেলে তোমরা হয়তো নাও দেখতে পারো, আমরা আমাদের সময় পর্যন্ত আমরা দেখছিলাম যে ওই ফোনগুলাতে আসলে সিম ইনবিল্ড অবস্থায় থাকতো, তখন সিমগুলো আলাদা করে খোলা যেত না সিটিসেলের ক্ষেত্রে, সিটিসেলে ফোনই আসছে সরাসরি। ওকে, কিন্তু এখন তোমরা দেখো তো জিএসএম, তোমরা একটা ফোন থেকে সিমটা খুলে আরেকটা ফোনে লাগাইতে পারতেছো, আরেকটা ফোন থেকে যখন যেটা দরকার হয় সেই ফোনে কিন্তু তোমরা সিমগুলো চেঞ্জ করতে পারতেছো। তো এটাই হচ্ছে মূলত জিএসএম এবং সিডিএম এর মধ্যে পার্থক্য। দেখো এটা হচ্ছে কি সিম প্রযুক্তি নির্ভর, জিএসএমটা কি সিম প্রযুক্তি নির্ভর, আর এখানে সিম থাকে না সিডিএম এতে, এটা হচ্ছে নেটওয়ার্ক প্রযুক্তি নির্ভর। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন হচ্ছে জিএসএম এর পূর্ণরূপ। মাঝে মাঝে 1 মার্কের জন্য আসে যে জিএসএম এর পূর্ণরূপ কি। হ্যাঁ, এই জিএসএম এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন। সিডিএম এর পূর্ণরূপ কি? কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এই কোড ডিভিশনের মধ্যে এই যে ডি এর মধ্যে একটু চেঞ্জ করে দেয়, তখনই অনেক স্টুডেন্ট পারে না এমসিকিউতে আসলে যে সিডিএম এর পূর্ণরূপ কি। ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে জিএসএম এ কি ব্যবহারকারী সহজে সিম পরিবর্তন করতে পারে। তোমরা গ্রামীণ ফোন, তারপর হচ্ছে রবি, এয়ারটেল, যে ফোন ইউজ করো না কেন তোমরা যে কোনো সময় কিন্তু সেটা চেঞ্জ করতে পারতেছো। কিন্তু সিম সাধারণত থাকে না, ফোন নম্বর যুক্ত থাকে মোবাইলের মধ্যে। একই সময় ডেটাও ভয়েস ট্রান্সমিট করা যায়, একই সময় ডেটা পাঠানো একটু কঠিন হয়ে যায়। তখন আসলে কি মানে
যখন এই যে সিটি সেল ছিল তখন কিন্তু খুব একটা কি ছিল না, ইন্টারনেটের কথা আমরা খুব একটা প্রচলিত ছিল না, বিশ্বব্যাপী বহুল ব্যবহৃত, কিন্তু সিডিএমটা সীমিত ব্যবহৃত। এবার তুলনামূলকভাবে কম, এবার তুলনামূলকভাবে বেশি। কি কম? খরচটার ক্ষেত্রে বলতে পারি আমরা। আন্তর্জাতিক রোমিং সহজ, আন্তর্জাতিক রোমিং সুবিধা সীমিত, যেহেতু সিডিএম এর আগের প্রযুক্তি। সিম সহজে মানে কি হয়, সিম পরিবর্তন করলেই কাজ করে, কিন্তু কোনো সিম পরিবর্তনের ক্ষেত্রে সরাসরি কাজ করে না। তো এগুলা মূলত আসলে কি 2 মার্কের জন্য আসবে। এই 2 মার্কের জন্য আসলে তোমরা সুন্দরভাবে লিখে দিবা জিএসএম এবং সিডিএম এর মধ্যে বেসিক পার্থক্যটা। আচ্ছা, এই প্যান ল্যান ম্যান ওয়ান আমরা 2023 সালেও দেখেছি, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসছে। 2023 সালেও কিন্তু এই প্যান ল্যান ম্যান ওয়ান থেকে তোমাদের বোর্ড পরীক্ষাতে সৃজনশীল প্রশ্ন আসছে। তো প্যান জিনিসটা কি? এটা হচ্ছে কি ভৌগোলিক বিস্তৃতি অনুসারে নেটওয়ার্ক। প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। জাস্ট অ্যাজাম্পশন করো যে আমি একজন মানুষ, আমার যদি এখন মনে হয় যে আমার কানে একটা হেডফোন, আমার হাতের মধ্যে একটা স্মার্ট ওয়াচ, আমার হাতের মধ্যে আরেকটা মোবাইল, মানে এখানে স্মার্ট ওয়াচ, এখানে হাতের মধ্যে মোবাইল, পকেটের মধ্যে কি, পকেটের মধ্যে যে কোনো আরেকটা প্রযুক্তি, যেটাই হোক, ক্যামেরাটা আমরা কিছু একটা পকেটে রাখলাম বা এখানে ক্যামেরা রাখলাম। তো এই যে একটা পার্সোনাল নেটওয়ার্ক আমি তৈরি করলাম, আমার নিজের শরীরের মধ্যে কিন্তু আমি একটা নেটওয়ার্কিং সিস্টেম আমি তৈরি করলাম। চশমার মধ্যে কিন্তু আমি চাইলে আমার মোবাইলের সাথে কানেক্ট করতে পারি, স্মার্ট চশমা ইউজ করতে পারি। তো এগুলা কিন্তু আমার ব্যক্তিগত ব্যবহারের জন্য আমি তৈরি করতেছি। তার মানে যখন ব্যক্তিগতভাবে কোনো নেটওয়ার্ক তৈরি করা হয় ব্যক্তিগত ব্যবহারের পারপাসে, তখন সেটাকে আমরা বলি কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারপরে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান। যখন একটা অফিস কভার করার জন্য, বিশেষ করে ধরো তোমাদের কলেজ যদি 5 তলা 6 তলা হয়, তার মানে একটা ফুল ভবন কভার করার জন্য, ফুল ভবনের মধ্যে ডেটা ট্রান্সফার করার জন্য, যাতে তাদের ডেটাগুলো সহজে ট্রান্সফার করা যায়, তখন যে নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরি করা হয় সেটাকে আমরা বলি ল্যান, অর্থাৎ সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। এরপর আমরা দেখতে পাচ্ছি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। যখন একটা শহরকে কেন্দ্র করে, একটা শহর ধরো হচ্ছে ঢাকা শহর, চট্টগ্রাম শহর, পুরো শহরকে কানেক্টেড করার জন্য আমরা যদি কোনো নেটওয়ার্কিং প্রযুক্তি ব্যবহার করি, নেটওয়ার্কিং সিস্টেম ব্যবহার করি, তখন সেটাকে আমরা বলি কি ম্যান। আর ওয়ান কি? ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা হচ্ছে কি কয়টা দেশকে, অনেকগুলো শহরকে কানেক্ট করার জন্য। এই ক্ষেত্রে আমরা এই ওয়ানটা ইউজ করি। এটার কাভারেজ এরিয়াটা সব থেকে বেশি, এটার কাভারেজ এরিয়াটা একদম কম, এটা তার থেকে বেশি, এটা তার থেকে বেশি, এটা একদম সব থেকে বেশি। ঠিক আছে। তো এই ক্ষেত্রে দেখো তো প্যান ল্যান ম্যান ওয়ান, এই প্যান ল্যান ম্যান ওয়ান। আচ্ছা, এটা প্যান ল্যান ম্যান ওয়ানটা আমরা একটু খেয়াল করবো। এই প্যান ল্যান ম্যান ওয়ানের মধ্যে আমরা কোনটা মানে পাঠ্যগুলো দেখবো, কারণ আমার সৃজনশীল প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু আমরা খুব ইজিলি আমরা পাঠ্যগুলো যাতে দিয়ে আসতে পারি, আমাদের সৃজনশীল প্রশ্নতে যাতে আমরা পয়েন্টগুলো লিখে আসতে পারি, হাইলাইট করবো। দেখো, প্যানের পূর্ণরূপ কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যানের পূর্ণরূপ কি লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যানের পূর্ণরূপ কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ানের পূর্ণরূপ কি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যেই জায়গাতে যেটা নিয়ে প্রশ্ন আসবে শুরুতে লিখবে কি ম্যানের পূর্ণরূপ কি, বা ওই টপিকটার পূর্ণরূপটা সহজে লিখে দিবা। হ্যাঁ, দেখো প্যানের কাভারেজ এরিয়া কত, ছোট, একটা ব্যক্তিগত ব্যবহারের জন্য, যেটা আমি শুরুতে বললাম যে আমার বডিতে বা আমার একটা রুমের মধ্যে আমি ডেটা ট্রান্সফার করতেছি, তখন সেটাকে আমরা এই প্যানের আন্ডারে নিয়ে আসতেছি। এরপর ল্যান্ডটা কি, এটাকে বলছিলাম যে একটা কলেজের ফুল বিল্ডিং বা একটা অফিস বা একটা ফুল বাসা কাভার করার জন্য আমরা সেক্ষেত্রে ল্যান্ডটা ইউজ করে ফেলতে পারি। এরপরে ম্যানটা হচ্ছে কি শহর বা বড় এলাকার ক্ষেত্রে, এটা শহরকে আমরা কানেক্টেড করতে চাই। আর ল্যান্ড ওয়ান হচ্ছে কি দেশব্যাপী বা বিশ্বব্যাপী। দেখো প্যানের দূরত্ব কত, প্যান হচ্ছে 1 থেকে 10 মিটার পর্যন্ত কাভারেজ এরিয়াটা একটা রুমের মধ্যে, মানে এটা 1 থেকে 10 মিটার মানে একটা রুম কাভারেজ পাচ্ছে। ল্যান্ডটা কি 100 মিটার, মানে কি 100 মিটার দ্বারা কি বোঝাচ্ছে যে একটা বিশাল ভবন, মূলত একটা ভবন কাভার করা সম্ভব। এরপরে ম্যানটা কি কয়েক কিলোমিটার, একটা শহর যত কিলোমিটার রেডিয়াসের মধ্যে থেকে একটা শহরকে কানেক্ট করার জন্য। আর এই ওয়ানটা হচ্ছে হাজার হাজার কিলোমিটার দূর পর্যন্ত যায়, আন্তর্জাতিক। প্যানটা এই যে মোবাইল, ব্লুটুথ, হেডফোন, স্মার্ট ওয়াচ, যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম। এরপরে কি ল্যান্ডটা হচ্ছে বাসা, স্কুল, অফিস, কম্পিউটার সংযোগের ক্ষেত্রে। এই উদাহরণগুলো দিয়ে কিন্তু তোমার সৃজনশীল প্রশ্ন হবে, যে বলতে পারে যে মিস্টার রহিম তার অফিসের মধ্যে ডেটা ট্রান্সফার করতে যাচ্ছে, অফিসের বিভিন্ন রুমের মধ্যে, বিভিন্ন ল্যাবের মধ্যে ডেটা ট্রান্সফার করতে যাচ্ছে, তখন যে নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরি হবে, তখন সেটাকে আমরা কোন নেটওয়ার্কিং ব্যবস্থা বলবো, তাহলে সেটাকে আমরা বলবো কি ল্যান। এমন হইতে পারে যে একটা ব্যাংক, তাদের ধরো একটা কারণ বাজার, একটা ব্যাংক মানে যে কোনো একটা ব্যাংকের তারা কর্পোরেট অফিসের হেড শাখা আছে, এবং ওই ভবনের মধ্যে বেশ কয়েকটা ফ্লোর মিলে ওই ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করা হয়। তো এই ক্ষেত্রে আসলে কোন নেটওয়ার্কিং ব্যবস্থা ফলো করা হবে, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে ল্যান ইউজ করা হবে। অর্থাৎ একটা ভবনের মানে একটা বিল্ডিং এর বিভিন্ন ফ্লোর বা একটা পুরো বিল্ডিং মিলে যে নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরি হবে সেটাকে আমরা বলবো কি ল্যান। এরপর দেখো তো ম্যানটা হচ্ছে কি পুরো একটা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে যতগুলো, পুরো একটা শহর, ঢাকা শহরের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য বা ডেটা কমিউনিকেশন মেনটেন করার জন্য যদি একটা নেটওয়ার্কিং সিস্টেম তৈরি করা হয়, সেটাকে আমরা বলবো কি ম্যান। এবং ফাইনালি ওয়ানের ক্ষেত্রে আমরা বলবো কি কয়েকটা শহর মিলে অ্যাডজাস্ট করা, কয়েকটা দেশকে অ্যাডজাস্ট করার জন্য আমরা যে নেটওয়ার্কিং ব্যবস্থা তৈরি করবো সেটাকে আমরা বলবো ওয়ান। আচ্ছা, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইন্টারনেটের ক্ষেত্রে ইন্টারনেটটা পুরো বিশ্বব্যাপী কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে, তার ফলে এটাকে অন্তত ওয়ানের মধ্যে যাচ্ছে।
এবং এখানে খুব সহজ সহজ কিছু কথাবার্তা বলা আছে, এগুলো আমরা অলরেডি আলোচনা করে ফেললাম। এটা হচ্ছে মূলত বেসিক পার্থক্যের ক্ষেত্রে আমরা একটু জানবো, যাতে আমরা সৃজনশীল প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারি। এবং এই ক্ষেত্রে এই 1 থেকে মূলত আসলে ল্যান্ড থেকে বেশি পরিমাণে সৃজনশীল প্রশ্ন আমরা বোর্ড পরীক্ষাগুলোতে পেয়েছি। তোমরা একটা অ্যানালাইসিস করে দেখতে পারবো ল্যান্ড থেকেই বেশি পরিমাণে সৃজনশীল আসছে এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এরপরে একটু খেয়াল করো নেটওয়ার্কিং ডিভাইস। তো ডিভাইস যখন টপোলজি থেকে প্রশ্ন আসবে, টপোলজি থেকে দেখা যায় যে 4 মার্কের প্রশ্ন আসে, কিংবা টপোলজি থেকে আবার 3 এবং 4 অর্থাৎ গ এবং ঘ এর প্রশ্ন আসতে পারে। আবার এমনও হইতে পারে যে টপোলজি থেকে ঘ নম্বর প্রশ্ন দিল এবং তোমাদের নেটওয়ার্কিং ডিভাইস থেকে গ এর প্রশ্ন দিল, অর্থাৎ গ এবং ঘটা টোটালি তোমাদের মিলকরণ করে দিতে পারে। তো এই ক্ষেত্রে যখন নেটওয়ার্কিং ডিভাইস থেকে প্রশ্ন আসে, নেটওয়ার্কিং ডিভাইসগুলো আসলে খুব ইজিলি আমরা অ্যান্সার করতে পারি। নেটওয়ার্কিং ডিভাইসগুলো আসলে কি কি আছে? মডেম আছে, শুরুতে তোমাদেরকে বলছিলাম যে মডেম নিয়ে ডিসকাশন করব। মডেম, হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, রিপিটার, ব্রিজ এন্ড এনআইসি। তো মডেম নিয়ে যদি একটু ডিসকাশন করি, মডেম কি? একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে, যেটা শুরুতে বলছিলাম। ওকে, তো কি করে? ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করে থাকে। অর্থাৎ এটার কাজ হচ্ছে কি? মডুলেশন করা, ডিমডুলেশন করা। দেখো, এই যে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করে, তখন সেটাকে আমরা বলি কি? মডুলেশন। তাহলে আমরা একটু আগে যখন দেখছিলাম যে আমরা একটা কম্পিউটার রাখছিলাম, আমরা একটা কি করছিলাম? আমরা একটা কম্পিউটার রাখছিলাম। ওকে, কম্পিউটারটা এরকম ছিল। যখন মডেম, তোমরা প্রশ্ন আসবে, যখন মডেম থেকে প্রশ্ন আসবে যে মডেমকে কেন মডুলেশন এবং মডুলেটর এবং ডিমডুলেটর বলা হয়, তখন তোমরা কি করবা? যে মডেম ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ এবং অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দেখে এটাকে আমরা মডুলেটর এবং ডিমডুলেটর বলে থাকি। তা আমরা তারপর একটা গ্রাফ আঁকবো, গ্রাফের মধ্যে এখানে দেখাই দেবো যেটা হচ্ছে মডেম। ওকে, এরপর হচ্ছে এখানে আমরা এভাবে আমরা সিগন্যাল পাস করা দেখাবো। এভাবে হচ্ছে আমরা কি দেখাবো? আমরা টাওয়ার দেখাবো, আবার সিগন্যাল গুলো পাস হবে, এরপর আবার মডেমে যাবে, এরপরে আমরা দেখাবো যে হ্যাঁ ডেটা ট্রান্সফার হচ্ছে, এরপরে আমাদের পিসিতে যাচ্ছে। তো দেখো তো এখানে ডিজিটাল সিগন্যাল, এটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল, এই ডিজিটাল সিগন্যাল অ্যানালগে কনভার্ট হচ্ছে, অ্যানালগ থেকে আবার মডেমের মাধ্যমে, আবার মডেমের মাধ্যমে কি হচ্ছে? আবার মডেমের মাধ্যমে ডিজিটাল সিগন্যালে কনভার্ট হচ্ছে। তো আমরা শুরুতে কি বললাম যে আমাদের কম্পিউটার ডিজিটাল ডিভাইস, তার মানে কম্পিউটার ডিজিটাল সিগন্যাল পাঠাবে এবং মডেম সেটাকে কি করতেছে? সেটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করতেছে, কারণ এখানে যার মাধ্যমে পাসটা হবে সে আবার ডিজিটাল সিগন্যাল নিতে পারে না। তো সেই জন্য কি করতেছি? তাকে আমরা অ্যানালগ সিগন্যাল বুঝাচ্ছি। অ্যান্ড ফাইনালি সে যখন আবার অ্যানালগ সিগন্যালটা পাঠাচ্ছে, যখন রিসিভ হবে, কম্পিউটার যেহেতু আবার অ্যানালগ সিগন্যালটা বুঝতে পারে না, তাকে বোঝানোর জন্য আমরা ডিজিটাল সিগন্যালটা ইউজ করবো। ওকে ফাইন। তো এই যে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগে কনভার্ট করতেছে, এটাকে বলা হয় মডুলেশন। এন্ড এখানে আবার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতেছে, এটাকে আমরা বলি ডিমডুলেশন। মডুলেশন, ডিমডুলেশন, অনেকে উল্টাপাল্টা লিখে ফেলে। প্রথমে কি আসে? মডুলেশন, এরপরে কি আসে? ডিমডুলেশন। অর্থাৎ মডুলেশন দ্বারা বোঝাচ্ছে ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করা, এন্ড ডিমডুলেশন দ্বারা বোঝাচ্ছে কি? অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করা। বুঝতে পারছি? আর এটা কিন্তু অলরেডি আমরা ডেটা কমিউনিকেশন সিস্টেমের মধ্যে পড়ছিলাম, যেখানে আমরা দেখছিলাম যে কি? উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য, 5টা কি থাকে? 5টা বৈশিষ্ট্য। ওকে, তো এটা হচ্ছে মূলত আমার মডেমের ক্ষেত্রে আলোচনার বিষয়। আচ্ছা, এরপরে আছে হাব। হাব এবং সুইচ, দুইটা জিনিসই একই সাথে আমরা বলতে পারি যে একটা সাথে একটা খুবই সামঞ্জস্যপূর্ণ, কিন্তু হাব এবং সুইচের মধ্যে একটা বেসিক পার্থক্য তোমরা পাবা। ওকে, হাব এবং সুইচের মধ্যে একটা বেসিক পার্থক্য পাবা। একটু যদি খেয়াল করো, হাব হচ্ছে একটা ডিভাইস যেটা একাধিক কম্পিউটার কি করে? একাধিক কম্পিউটারকে একটা নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে। তো এই ক্ষেত্রে যেটা হয়, হাব কি করে? হাব হচ্ছে, যদি আমরা এরকম করি, এটা হচ্ছে হাব। হাবের সাথে যদি এমন হয় যে অনেকগুলা ডিভাইস অ্যাড আছে, ধরে নিলাম যে হাবের সাথে অনেকগুলা ডিভাইস অ্যাড আছে। আচ্ছা, ধরে নিলাম হাবের সাথে অনেকগুলা ডিভাইস অ্যাড আছে। এখন এই ক্ষেত্রে যদি এরকম হয়, এই যে হাব কি করবে? যখন এ বি সি ডি, যদি এই কম্পিউটার কোন ডেটা পাঠায়, এই কম্পিউটার ডেটা পাঠাইছে ডি এর উদ্দেশ্যে, হাব কি করবে? হাব হচ্ছে ডি কে তো পাঠাবেই, সাথে বি কেও পাঠাবে, সি কেও পাঠাবে। কারণ হাব কি করতে পারে না? হাব যার উদ্দেশ্যে ডেটাটা পাঠানো হচ্ছে সে তার উদ্দেশ্যে অ্যাকুরেট ভাবে পাঠাতে পারে না, কারণ সে তার নেটওয়ার্কভুক্ত সবার কাছে ডেটাগুলো পাঠায়। এটা হচ্ছে হাবের মূল সমস্যা। এই অ্যাক্টিভ হাব এবং প্যাসিভ হাবের মধ্যে সেম সমস্যাটাই। অ্যাক্টিভ হাবের একটা বিশেষ ফিচার আছে, সেটা হচ্ছে সে কি করে? ডেটাটা যদি দুর্বল হয়ে যায় তখন সেটাকে অ্যাম্পলিফাই করে।
ডেটা দুর্বল হয়ে গেছে, অনেক দূরে ডেটা পাঠাচ্ছে, ডেটা দুর্বল হয়ে যাচ্ছে, তখন কি ডেটাকে অ্যাম্পলিফাই করে ডেটাকে আরেকটু শক্তিশালী করে তোলে। তো সমস্যা কি দেখো, এখানে কিন্তু এই যে এ ডেটা পাঠাক বা সি ডেটা পাঠাক বা বি ডেটা পাঠাক বা ডি ডেটা পাঠাক, যেই পাঠায় সেই সবার কাছে পাঠিয়ে দিচ্ছে। তখন কি হচ্ছে, রাস্তার মধ্যে যদি সব গাড়ি একসাথে হয়ে যায় তখন কি রাস্তার মধ্যে জ্যাম তৈরি হবে, ডেটা ট্রাফিক তৈরি হবে। সেম ঘটনাটা এখানে ঘটে, যখন সি ডেটা পাঠায় সবার কাছে যায়, বি ডেটা পাঠায় সবার কাছে যায়, তখন কি ডেটা কলিউশন হয়। এটাকে আমরা কি বলি, ডেটা কলিউশন, ডেটা ট্রাফিক। মানে বেশি পরিমাণে ডেটা কলিউশন হয়, বেশি পরিমাণে ডেটা ট্রাফিক হয়, এর ফলশ্রুতিতে সিস্টেমটাই স্লো হয়ে যায়। কিন্তু হাবের দামটা একটু কম। হাবের দাম কি, হাবের দাম কম। আমি যে কথাগুলো বলতেছি এগুলো হচ্ছে বৈশিষ্ট্য, এগুলো খাতার মধ্যে সুন্দরভাবে লিখবা যদি হাব থেকে প্রশ্ন আসে। তাহলে কি, যে এটা সবার মধ্যে ডেটা ট্রান্সফার করে দেয়, এটা এর ফলে কি হয়, ডেটা কলিউশন তৈরি হয়, ডেটা ট্রাফিক তৈরি হয়, এটার দামটা তুলনামূলকভাবে কম, কিন্তু এর মধ্যে ডেটা ট্রাফিক তৈরি হওয়ার কারণে ডেটা পাঠানোর হারটা অটোমেটিক কমে যাচ্ছে। এগুলো হচ্ছে মূলত বৈশিষ্ট্যের মধ্যে যাবে। কিন্তু এই যে সুইচটা আমরা দেখতে পাচ্ছি, সুইচও কিন্তু সেম ঘটনাই। মানে সুইচের মাধ্যমে কি হয়, অনেকগুলো ডিভাইস একসাথে হয়। আর এইগুলা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা অলরেডি এগুলো দেখতে পাবে কি, স্টার টপোলজিতে। স্টার টপোলজিতেও সেম ভাবে কথাগুলো বলবো, ঠিক আছে? স্টার টপোলজিতেও তোমরা এই জিনিসগুলো দেখতে পাবা। এটা টোটালি একটা স্টার টপোলজি আঁকলাম তোমাদের বোঝার সুবিধার্থে। স্টার টপোলজিতে হাব ইউজ করা যায়, সুইচ ইউজ করা যায়। হাব ইউজ করলে সমস্যা কি, যে ডেটা ট্রাফিক তৈরি হবে, সবার মধ্যে ডেটা চলে যাবে। এবং যদি এমন হয়, দেখো তুমি, এটা হচ্ছে কি, তুমি একটা অফিসে কাজ করো, এটা হচ্ছে তোমার ডেস্ক, এটা হচ্ছে তোমার গার্লফ্রেন্ডের কম্পিউটার, গার্লফ্রেন্ডের ডেস্ক। তুমি তোমার গার্লফ্রেন্ডকে একটা মেসেজ পাঠালে আই লাভ ইউ, এখান থেকে আরো কয়েকটা কলিগ আছে তোমার, সবার কাছে ডেটা চলে গেছে, কেমনটা লাগে? সবাই বুঝবে না? এটা কি ভালো লাগবে তোমার কাছে? ভালো লাগবে না। তো এই জায়গাটায় এই সমস্যার সমাধানের জন্য আছে তোমার কাছে সুইচ। তুমি কি করতে পারো, অফিসে একটা সুইচ লাগিয়ে দিবা। এই সুইচ কি কিবোর্ডে, মানে ওই যে বোর্ডের সুইচ না, এটা ডিভাইস। তো যখন তুমি সুইচ লাগাবা, কি তুমি যখন ডিরে কইবা আই লাভ ইউ, তখন কি ডি এ সোজা শুনবে, বি আর সি সেটা শুনবো না। তো তুমি তার সাথে কথাবার্তা আদান প্রদান করতে পারবা, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে কিসের ক্ষেত্রে, সুইচের ক্ষেত্রে। তার মানে কি, সুইচটা কিন্তু এদিক থেকে বুদ্ধিমান। সুইচে কি, তা মানে সুইচের কাছে কেউ যদি ডেটা পাঠায়, সে যার উদ্দেশ্যে ডেটাটা পাঠানো হচ্ছে শুধু তার কাছে পাঠাবে, সবার কাছে ডেটা পাঠাবে না। এর ফলশ্রুতিতে কি হয়, এর ফলশ্রুতিতে দেখা যায় ডেটার ট্রাফিকটা অটোমেটিক কমে যাচ্ছে, ডেটা কলিউশনটা কমে যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু সমস্যাপূর্ণ হচ্ছে না, এবং সুইচের দামটা একটু বেশি। এগুলোই মূলত তুমি ইয়ের মধ্যে বলবা। আর ডেটা নিরাপত্তার কথা বললাম একটু আগে, ডেটা নিরাপত্তা কিন্তু হাবে নাই বললেই চলে, যেহেতু সবাই দেখতে পায়, তার মানে যে কেউ ডেটা দেখতে পাচ্ছে, তার মানে ডেটা পাইরেসি হচ্ছে, ডেটার নিরাপত্তা নাই। কিন্তু অপোজিটে সুইচের ক্ষেত্রে ডেটা নিরাপত্তা একটু বেশি। কি হচ্ছে, যে ডেটা যার কাছে যাচ্ছে কিন্তু সেই পাচ্ছে, তার মানে এখানে ডেটা নিরাপত্তা বা গোপনীয়তা একটু বেশি থাকে। তাহলে দেখো তো, হাবের ক্ষেত্রে আমরা কি বললাম, হাব হলো একটা নেটওয়ার্কিং ডিভাইস যা একাধিক কম্পিউটার বা ডিভাইসকে একটি নেটওয়ার্কে সংযুক্ত করে এবং তথ্য আদান প্রদানের সুবিধা তৈরি করে। একাধিক কম্পিউটারকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসছে। সুইচের কাজও সেম। দেখো, সুইচ হচ্ছে একাধিক কম্পিউটার ডিভাইসকে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা একটা নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপন করে। তবে সুইচ এবং হাবের সংখ্যা কিন্তু একই, কিন্তু পার্থক্যটার জায়গাটা হচ্ছে এই জায়গাতে। আই হোপ তোমরা হাব এবং সুইচের মধ্যে পার্থক্য বুঝতে পারছো। আচ্ছা, যারা ক্লাস করতেছো একটু বলো তো, হাব এবং সুইচের মধ্যে তোমরা কি বুঝতে পারছো বিষয়টা? সবাই কি বুঝতে পারছো? হাব এবং সুইচ নিয়ে যতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, তোমরা কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো হাব এবং সুইচের মধ্যে পার্থক্যটা কি? সবাই কি হাব এবং সুইচের মধ্যে পার্থক্য বুঝতে পারছো কিনা জানাবা। আচ্ছা, এরপর হচ্ছে রাউটার। এখন দেখো, রাউটার হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা নেটওয়ার্কের অন্তর্গত উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে ডেটা পাঠাতে সাহায্য করে। এখন কি হয়, যে এই যে রাউটার তুমি এখানে স্থাপন করলা, ওকে, রাউটার স্থাপন করলা, এন্ড হচ্ছে এখানে কি তোমার একটা কম্পিউটার আছে, এখানে একটা মোবাইল ফোন আছে, এখানে আরেকটা পিসি আছে, ওকে। এখন সমস্যা হয়ে গেল কি, যে যদি এমন হয় যে তুমি ডেটা পাঠাচ্ছ, তোমার এখানে যে নেটওয়ার্কিং স্থাপন করা দরকার, ওকে ফাইন। এখন সমস্যা হয়ে গেছে, যদি এরকম হয় যে এখানে কোনো কারণে এই রাস্তা দিয়ে তো নেটওয়ার্ক যাচ্ছে, ডেটা পাস হচ্ছে কি এই রাস্তা দিয়ে, যে কোনো একটা রাস্তা দিয়ে ডেটা পাস হবে। আর ডেটা পাস হওয়ার রাস্তাটার মধ্যে এমন হয় যে কোনো কারণে এখানে আরেকটা রাউটার আছে ধরে নিলাম, এবং এই রাউটার দিয়ে এখানে ডেটা ট্রান্সমিট হচ্ছে, তাহলে কি এখানে একটা কলিশন তৈরি হওয়ার কথা। মানে ওই জায়গাতে যদি বাধাগ্রস্ত হয় কোনো কারণে, রাউটার কি করবে, সেটার ইন্টেলিজেন্স ব্যবহার করে সে এমন জায়গায় দিয়ে দিবে যেখানে ডেটা কলিশন হবে না। কি হবে না? ডেটা কলিশন হবে না, এবং ডেটা কিন্তু সে ওই জায়গার উদ্দেশ্যে পাঠাবে। এটা হচ্ছে মূলত রাউটারের বৈশিষ্ট্য। রাউটারে কি করতেছে, ডেটা কিন্তু পাঠাচ্ছে। যদি কোনো কারণে
নেটওয়ার্কের কোনো পদ অধিক ডেটার চাপে ব্যস্ত থাকে তখন সে বিকল্প পথে ডেটা পাঠাবে। এবং রাউটারের কাজই হচ্ছে ডেটা পাঠানো। কি করতেছে? এই যে ডেটা প্যাকেট বাই প্যাকেট পৌঁছে দেওয়াটাই হচ্ছে রাউটারের মেইন কাজ। বুঝতে পারছি? আচ্ছা, পরে দেখা তো গেটওয়ে। এই ক্ষেত্রে রাউটার এবং গেটওয়ের মধ্যে একটা জাস্ট পার্থক্য, রাউটার এবং গেটওয়ের কাজ কিন্তু সেম, কিন্তু একটা জায়গাতে পার্থক্য, এটা হচ্ছে একই প্রোটোকল বিশিষ্ট। কি করে? একই প্রোটোকল বিশিষ্ট ভিন্ন ভিন্ন কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদান করে। একই প্রোটোকল বিশিষ্ট ভিন্ন ভিন্ন কম্পিউটারের মধ্যে ডেটা ট্রান্সফার করে, এটা সংজ্ঞাতে থাকবে। আর গেটওয়ের মধ্যে মেইন পার্থক্যটা কি? এটা হচ্ছে ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্কের মধ্যে ডেটা আদান প্রদান করে। তাহলে যদি সংজ্ঞাটা মনে রাখতে হবে যে রাউটার একই প্রোটোকল বিশিষ্ট ভিন্ন ভিন্ন নেটওয়ার্কের মধ্যে ডেটা ট্রান্সফার করার জন্য যে ডিভাইসটি ইউজ করা হয় সেটাকে আমরা রাউটার বলি। গেটওয়ে ভিন্ন ভিন্ন প্রোটোকল বিশিষ্ট একাধিক ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য যে ডিভাইসটি ইউজ করা হয় সেটাকে বলা হয় কি? গেটওয়ে। এটাই জাস্ট বেসিক পার্থক্য, আর কোনো পার্থক্য নাই খুব একটা। ঠিক আছে? রিপিটার নিয়ে অলরেডি বেশ কয়েকবার বললাম। রিপিটারের কাজটা কি? সিগন্যাল যখন যাবে, ধরো এখান থেকে অনেক বিশাল সাইজের সিগন্যাল যাচ্ছে, আস্তে 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 সেই সিগন্যালটা কি হলো? ছোট হয়ে গেল, এরপরে যাইতেছে না। তো আমরা কি করবো? এখানে একটা রিপিটার ইউজ করবো। রিপিটার ইউজ করলে সুবিধা কি? এই সিগন্যালটা আবার সে হাই ফ্রিকোয়েন্সি করে দিবে এবং এর মধ্যে যদি কোনো নয়েজ থাকে নয়েজটা ক্যান্সেলেশন করে দিবে। কি হচ্ছে? রিপিটার হলো একটি নেটওয়ার্কিং ডিভাইস যা দুর্বল বা ক্ষয়প্রাপ্ত সিগন্যালকে পুনরায় শক্তিশালী করে মূল অবস্থায় ফিরিয়ে পাঠায়। তখন সেটাকে আমরা, যাতে আরো দূরত্বে পাঠানো সম্ভব হয়, তখন সেটাকে আমরা বলি রিপিটার। তো রিপিটারের কাজটাই মূলত এটা। রিপিটারে কি করতেছে? আস্তে সিগন্যাল দুর্বল হয়ে যাচ্ছে, রিপিটার ব্যবহার করতেছে, আবার এটাকে হাই করে ফেলতেছে, ডেটার নয়েজটা ক্যান্সেলেশন করে দিচ্ছে। এটাই। ঠিক আছে? এই সবাই বুঝতে পারছো? কমেন্ট করবা। আচ্ছা, ফাইনালি হচ্ছে ব্রিজ। মানে আমাদের যে নেটওয়ার্কিং ডিভাইস গুলো আছে, ডিভাইসের মধ্যে সর্বশেষটা হচ্ছে ব্রিজ। আর একটা মনে হয় এনআইসি কার্ড থাকতে পারে। এনআইসি আছে? নাই। আচ্ছা, নেটওয়ার্কিং ইন্টারফেস কার্ড আরেকটা ছিল। আচ্ছা, যাই হোক। তো এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা কি করে? দেখো, এই যে হাব ভিন্ন ভিন্ন, এই যে ব্রিজ হলো একটা নেটওয়ার্কিং ডিভাইস দুটির বা ততোধিক নেটওয়ার্ক সেগমেন্টকে যুক্ত করে। অর্থাৎ কি? এই যে হাবের মাধ্যমে বা সুইচের মাধ্যমে তুমি যে নেটওয়ার্কটা তৈরি করছো, তোমার পাশের ফ্ল্যাটে সেম ভাবে হাবের মাধ্যমে সুইচের মাধ্যমে যদি কোনো একটা নেটওয়ার্ক তৈরি হয়, দুইটা নেটওয়ার্ককে সংযুক্ত করবে ব্রিজ দিয়ে। কি দিয়ে? ব্রিজ দিয়ে। একটু খেয়াল করো তো, ব্রিজের মাধ্যমে কি হয়? ব্রিজের মাধ্যমে দুই পাড়ের মানুষকে সংযোগ করা হয়, নদীর এই পাড়ের এবং ওই পাড়ের। সেম ভাবে দুইটা নেটওয়ার্ককে তুমি সংযোজন করতে গেলে যেটা ব্যবহার করতেছো সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা ব্রিজ বলতেছি। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আমাদের আজকের দিনের মেইন টপিক, মানে যেখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবেই, একটা সৃজনশীল এখান থেকে মিনিমাম পাবাই, সেটা কি? টপোলজি। সব থেকে বেশি হাইলাইটেড টপিক, যেখান থেকে প্রশ্ন আসবে, কিছু বলার নেই। টপোলজি কয়টা আছে? 6টা। তার মধ্যে থেকে সব থেকে বেশি টপোলজি নিয়ে প্রশ্ন হয় কোনগুলা? মূলত এই প্রথম 5টা নিয়ে প্রশ্ন হয়। হাইব্রিড থেকে তুলনামূলকভাবে কম প্রশ্ন হয়। ঠিক আছে? তো বাস টপোলজি আছে, রিং টপোলজি আছে, স্টার আছে, মেশ আছে, ট্রি আছে, হাইব্রিড আছে। এই টপোলজি গুলো একটু দেখবো। প্রথমত আছে কি? বাস টপোলজি। বাস টপোলজিতে একটা মেরুদণ্ডের মধ্যে সবগুলা কানেক্টেড থাকে ডিভাইস। দেখো তো, মেরুদণ্ড কি? এই যে একটা মেরুদণ্ড, কি আঁকলাম এটা? মেরুদণ্ড। এটাকে ইংলিশে বলে কি? ব্যাকবোন। কি বলে? এটাকে বলা হয় ব্যাকবোন। এই যে ব্যাকবোন লেখাই আছে। এবং ব্যাকবোনের দুই পাশে একদম শেষ প্রান্তে দুইটা টার্মিনেটর থাকে, বাম পাশে একটা, ডান পাশে একটা। এই যে টার্মিনেটর। এই টার্মিনেটরের কাজ কি? টার্মিনেটরের কাজগুলো হচ্ছে যে ডেটাগুলো পাস হচ্ছে এখান থেকে, ধরো পিসি 1 থেকে পিসি 3 এর উদ্দেশ্যে ডেটা পাঠাইলো, তখন কি এখান থেকে ডেটাগুলো যাবে, এদিকেও যাবে। তারপর এদিকে যাওয়ার পরে ডেটা যদি বাধাপ্রাপ্ত হয়ে আবার এদিকে চলে আসে, তখন কি সমস্যা না? তো এই দিকে ডেটাটা আসার পরে এটা যাতে ধ্বংস হয়ে যায়, তখন সেটা আমরা টার্মিনেটর ইউজ করি। সেম ভাবে এদিকে ডেটাগুলো আসার পর যাতে ধ্বংস হয়ে যায়, সেজন্য আমরা টার্মিনেটর ইউজ করি। টার্মিনেটর মানে কি? যে একদম নিঃশেষ করে ফেলা। তো এই ধ্বংস হয়ে কাজটা করে কে? টার্মিনেটর। তো আমরা এখানে কি করব? একটা মেইন লাইনের সাথে, একটা ব্যাকবোনের সাথে, একটা মেরুদণ্ডের সাথে সবগুলো নেটওয়ার্কিং ডিভাইস আমরা যুক্ত করব। এই নেটওয়ার্কিং ডিভাইসটা যদি, মানে এই ব্যাকবোনটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, তখন কি পুরো নেটওয়ার্কটা মানে ধ্বংস হয়ে যাচ্ছে, অচল হয়ে যাচ্ছে। তার মানে এই মেইন ব্যাকবোনটা কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ব্যাকবোনটা যদি নষ্ট হয়ে যায়, তাইলে কোনোভাবেই কিন্তু ডেটা ট্রান্সফার হবে না। হবে না। খেয়াল করো তো ভাই, যদি পিসি 1 থেকে এমন হইলো যে এই জায়গাতে কোনো একটা সমস্যা হয়েছে, ওকে, দেখো পিসি 1 এর এই জায়গাতে কোনো একটা সমস্যা হয়েছে, পিসি 1 কি কারো কাছে ডেটা পাঠাতে পারবে না, কিন্তু পিসি 5 এরা কিন্তু এখনো নিজেদের মধ্যে ডেটা চাইলে পাঠাতে পারতেছে। ওকে, ফাইন। সেম ভাবে যদি এমন হয় যে কোনো কারণে মেন মেরুদণ্ডটাই নষ্ট হয়ে গেছে, এটাই নষ্ট হয়ে গেছে, তাহলে কেউ কারোর সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে না।
এবং এখানে আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু বৈশিষ্ট্যের আন্ডারে লিখবা, ঠিক আছে? যেগুলো পজিটিভ কথা বলতেছি সেগুলো সুবিধার মধ্যে লিখবা, যেগুলো নেগেটিভ কথা বলতেছি সেগুলো অসুবিধার মধ্যে লিখবা। খেয়াল করো একটু, যদি তুমি চাও যে আরো নেটওয়ার্কটা বিস্তৃত করবা, আরো বড় করবা, পসিবল? হ্যাঁ পসিবল। আমরা জাস্ট টার্মিনেটরটা খুলবো, খুলে আমরা লাইনটাকে কেবল দিয়ে জোড়া করবো, এন্ড এখানে আমরা আরো চাইলে অনেক ডিভাইস আমরা অ্যাড করতে পারবো। পারবো। সেম পরে টার্মিনেটরটা ইউজ করবো। এখন যদি এমন হয় যে এখান থেকে তুমি এই ডিভাইসটা বাইর করে ফেলতে যাচ্ছ, তখন কি বাকিদের মধ্যে ডেটা ট্রান্সফার করতে পারবে? দেখো, যেহেতু কেবলের সাথে লাইন অ্যাডজাস্ট করা, তারপরে কিন্তু চাইলে পারবে, এমন না যে ফুল লাইনটাই আমরা নষ্ট করে ফেলতেছি, তাই না? সাময়িকভাবে কিছুটা সমস্যা হতে পারে, তবে চাইলে পারবে। এরপর দেখো তো, এখানে যেহেতু একটা সিঙ্গেল কেবলের সাথে সবাই অ্যাড হয়ে আছে, কেবল কি আমার অনেকগুলো লাগতেছে না, একটা কেবল লাগতেছে। এই ক্ষেত্রে সুবিধা কি? সুবিধা হচ্ছে আমার যেহেতু কেবল কম লাগতেছে, আমার খরচটা কমে যাচ্ছে। কিন্তু যদি এমন হইতো আমার অনেক বেশি, প্রত্যেকটা মেশ টপোলজি যেটা হয় যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে একটার সাথে একটা লিঙ্ক অবস্থা রাখতে হয়, তখন কি ডেটা কেবল বেশি দরকার হচ্ছে এবং আমার কি হচ্ছে, খরচটা বেড়ে যাচ্ছে। তার মানে এখানে খরচ কম, এটার ব্যয়টা একটু কম, এটা স্থাপন করাটা তুলনামূলকভাবে সহজ। এবং এখানে কি অসুবিধা হচ্ছে কি, ডেটা ট্রাফিক প্রচুর। কি কারণে ট্রাফিক প্রচুর? রাস্তা যেহেতু একটা, তাইলে খেয়াল করো রাস্তা কয়টা? রাস্তা হচ্ছে একটা। এন্ড সমস্যা হচ্ছে এই জায়গাতেই মেন সব থেকে বেশি। যদি এই ডেটা পাঠায়, এই যে PC1 যদি PC3 তে ডেটা পাঠাইলো সমস্যা না, বুঝলাম। কিন্তু এমন যদি হয় PC5 ও সেম টাইমে ডেটা পাঠাইছে, PC4 ও সেম টাইমে ডেটা পাঠাইছে, PC2 ও পাঠাইছে সেম টাইমে, 3 ও পাঠাইছে, দেখো তো রাস্তার মধ্যে হাউকাউ লেগে গেছে না? সব যদি একসাথে ডেটা পাঠায়, রাস্তার মধ্যে হাউকাউ, রাস্তার মধ্যে নয়েজ, তখন কি হবে? ডেটা ট্রাফিক তৈরি হচ্ছে সব থেকে বেশি। ডেটা ট্রাফিকের কারণে ডেটাগুলা কোনো দিকে যেতে পারতেছে না, দেখা যাচ্ছে যে কোনো কারণে নেটওয়ার্ক অচল হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো কিন্তু কিসে হচ্ছে? এই সমস্যাগুলো আচ্ছা যাই হোক, তো এই সমস্যাগুলো কিন্তু আমার বাস টপোলজিতে সব থেকে বেশি, ঠিক আছে? তো বাস টপোলজিতে যে প্রবলেমগুলো বললাম সেগুলো তোমরা নোট করে রাখবা, আর তোমাদের বইয়ের মধ্যে নোট আছে, আমরা জাস্ট বুঝানোর দিয়ে এটা করতেছি। এরপর হচ্ছে রিং টপোলজি। আচ্ছা, বাস টপোলজি থেকে যদি সৃজনশীল প্রশ্ন আসে, নর্মালি বলবে কি যে সিচুয়েশনটা এমন যে একটা মেন সংযোগ তারের সাথে সবগুলো কম্পিউটার যুক্ত অবস্থায় আছে এবং এখানে ডেটা ট্রাফিকটা খুব বেশি, এরকম কথাবার্তা বলা থাকলে তোমরা বলবো যে সেটা হচ্ছে বাস টপোলজি থেকে আসছে। এবং বাস টপোলজি চিত্র দিয়েও কিন্তু তোমার বোর্ড পরীক্ষায় প্রশ্ন আসে, তো চিত্রটাও দেখে রাখবা, যেহেতু বাসের মতো, এটা একটা বাসের শেপে আছে, তার মানে এটা বাস টপোলজি। ওকে, তারপর হচ্ছে রিং টপোলজি। রিং টপোলজি, এখন কথা হচ্ছে অনেকেই ভাবে যে রিং টপোলজি মানে রিং মানে গোল হবে, তার মানে রিং টপোলজি ছবি আসলে গোল আসবে। কিন্তু এমন যদি হয় যে আমি একটা রিং টপোলজি বানিয়ে যাচ্ছি, হ্যাঁ আমি এই যে অ্যাব্বো থাব্বো করে বানাইছি, কিন্তু মেন তার কিন্তু আমার এখানে দেখার বিষয় হচ্ছে একটা কেবলের সাথে কি সবগুলা কম্পিউটার একে অবস্থায় যুক্ত অবস্থায় আছে, তখন সেটাকে আমরা রিং বলতে পারি। সেটা কিন্তু অ্যাব্বো থাব্বো ভাবে হইতে পারে, এভাবে হইতে পারে, হ্যাঁ কম্পিউটার গুলো অ্যাডজাস্ট করে ফেলতে পারি। তো রিং টপোলজি মানে কি এরকম ভাবে যে হইতে হবে এরকম না, চিত্রটা যে এরকম আসতে হবে এরকম না, বোর্ড এক্সামে কিন্তু এর ঘুরে পেছে কিন্তু চিত্র দেয়। তাই দেখো তো এখানে যে ডেটাগুলো ট্রান্সফার হয়, এটার মেন সংজ্ঞাটা তোমরা এইভাবে বলতে পারো যে টপোলজিতে ডেটা ঘড়ির কাঁটার দিকের ন্যায় প্রবাহিত হয় তাকে রিং টপোলজি বলা হয়। ঘড়ির কাঁটার দিক, ঘড়ির কাঁটা এদিকে ঘুরে, এভাবে ঘুরে, মানে এভাবে ঘুরে আর কি, ঘড়ির কাঁটার দিকের ন্যায় ডেটা প্রবাহ হয়, তাকে আমরা রিং টপোলজি বলি। এবং ডেটা যখন প্রবাহিত হয় তখন টোকেন আকারে প্রবাহিত হয়। কি আকারে? টোকেন আকারে। এই টোকেনটাই সব জায়গায় ঘুরে, এখান থেকে যদি ডেটা আসে টোকেন আকারে আসবে, এই টোকেনটাই আস্তে আস্তে ঘুরতে যদি এর উদ্দেশ্যে আসে এর কাছে পাঠাবে। খেয়াল করবা, যেহেতু একটা কম্পিউটারের সাথে সরাসরি কানেক্টেড, বাস টপোলজিতে কি ছিল, একটা কেবলের মাধ্যমে কিন্তু কানেক্টেড, দেখছো কেবল দিয়ে কানেক্টেড, কিন্তু রিং টপোলজিতে কিন্তু তার সরাসরি কম্পিউটারের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন যদি এমন হয় যে এই কম্পিউটারটা কোনো কারণে নষ্ট হয়ে গেল, তাইলে কি হবে? তাইলে এই কম্পিউটারটা কি কারো কাছে ডেটা পাঠাতে পারবে না, কারণ ডেটা যাচ্ছে কি ঘড়ির কাঁটার দিকের ন্যায়, তার মানে ডেটা এভাবে যাবে। মানে এই যে কম্পিউটারটা আছে এই কারো কাছে ডেটা পাঠাতে পারবে না, কিন্তু এই চাইলে এটারও পাঠাতে পারবে, এটাও পাঠাতে পারবে, এই চাইলে এটা পাঠাতে পারবে, কিন্তু এই চাইলে এরও পাঠাতে পারতেছে না, এরও পাঠাতে পারতেছে না। বুঝতে পারছি? অর্থাৎ যদি কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে যায় পুরো নেটওয়ার্কিং সিস্টেমটাই কলাপস করতেছে। এবং এখানে যেহেতু ডেটাগুলা মানে কি টোকেন আকারে পাস হচ্ছে, সেম ভাবেই বলতে হয় ডেটা ট্রাফিক বেশি তৈরি হবে, ডেটা কলিশন তৈরি হবে এবং সমসাপেক্ষ হবে, তারের প্রয়োজন বেশি হবে, এই কথাগুলো তোমরা সুবিধা অসুবিধার মধ্যে বসাই দিবা, ঠিক আছে?
তো এটা হচ্ছে রিং টপোলজির ক্ষেত্রে। এবং তোমরা যখন বোর্ড পরীক্ষা প্রশ্ন আসবে চিত্র দিয়েও আসতে পারে এবং বলতে পারে যে প্রত্যেকটা কম্পিউটার একটা একটার সাথে কি যুক্ত আছে। কোন একটা কম্পিউটার খুললে দেখো তো, আমি যদি চাই যে এই কম্পিউটারটা আমি এখন কি করব, কম্পিউটারটা খুলে নিয়ে যাব, তখন কি তারা একের মধ্যে একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবে? পারবে না, কারণ এটা কিন্তু সরাসরি যুক্ত। এবং আমি যদি চাই নতুন একটা কম্পিউটার যুক্ত করব, তাহলে কি পসিবল? পসিবল, কিন্তু ওই টাইমে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারতেছে না, অর্থাৎ পুরো নেটওয়ার্কিং সিস্টেমটা তখন কি অফ রাখতে হচ্ছে। ঠিক আছে। আচ্ছা, পরে থেকে স্টার টপোলজি, যেহেতু দেখতে তারার মতো, তার মানে এটা স্টার টপোলজি, বুঝতেই পারছো। তো এখানে একটা সেন্ট্রাল ডিভাইসের সাথে সবাই অ্যাড আছে। কার সাথে? সেন্ট্রাল ডিভাইসের সাথে। এই সেন্ট্রাল ডিভাইসটা হাব হইতে পারে এবং একই সাথে কি হইতে পারে? সুইচ। এটা কি হইতে পারে? সুইচ হইতে পারে, হাব হইতে পারে। সুইচ হলে সুবিধা কি? ডেটা যার উদ্দেশ্যে পাঠানো হবে শুধু তার কাছেই যাবে। হাব হইলে সমস্যা কি? ডেটা সবার কাছে পাঠিয়ে দিবে। এটা হচ্ছে হাব এবং সুইচের মধ্যে পার্থক্য। এখন কথা হচ্ছে, যেহেতু প্রত্যেকটা ডিভাইস একটা সেন্ট্রাল ডিভাইসের সাথে যুক্ত আছে, সেটা হচ্ছে কি হাব বা সুইচ, তাইলে যদি কোনো কারণে এই সেন্ট্রাল ডিভাইসটাই নষ্ট হয়ে যায়, এই সেন্ট্রাল ডিভাইসটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, পুরো সিস্টেমটাই কিন্তু অকেজ হয়ে যাচ্ছে। একটা সেন্ট্রাল ডিভাইস যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে পুরো নেটওয়ার্কিং সিস্টেমটাই অফ। যদি এমন হয় শুধু ডিভাইস ফোন নষ্ট হয়েছে, তাহলে কি বাকিদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারবে, কোনো কারণে নেটওয়ার্কটা অচল হয়ে যাবে না। নতুন একটা কম্পিউটার যদি যুক্ত করতে চাও, তাহলে খুব ইজিলি যুক্ত করতে পারবা, কোনো সমস্যা নেই। এই কম্পিউটার যদি বের করতে চাও, এই কম্পিউটারটাও বের করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই। যদি এমন হয়, জিজ্ঞেস করো যে এখানে ডেটা ট্রাফিক কেমন, যদি হাব ইউজ করো, যদি সবার কাছে ডেটা পাঠায়, ডেটা ট্রাফিকটা বেশি। যদি সুইচ ইউজ করো, ডেটা ট্রাফিকটা একটু তুলনামূলকভাবে কম। এরপরে কি, যে তুমি বলতে পারো এখানে খরচের দিকটা একটু আনতে পারো, যে খরচের ক্ষেত্রে দেখো প্রত্যেকটা কম্পিউটার আলাদা আলাদা ভাবে তার দিয়ে যুক্ত, তার মানে এখানে ডেটার ক্যাবলের জন্য কিন্তু আমার একটা ভালো পরিমাণে খরচ আছে। ঠিক আছে। আর এই স্টার টপোলজির ক্ষেত্রে তোমরা নর্মালি দেখবা, এটা হচ্ছে যারা এই যে ডিস কোম্পানি আছে, ওয়াইফাই কোম্পানি আছে, এরা একটা সেন্ট্রাল হাব থেকে সব জায়গাতে ক্যাবলের মাধ্যমে ডেটাগুলো পাস করে, তার মানে তারা নর্মালি স্টার টপোলজিটা ইউজ করে। মেশ টপোলজি, মেশ টপোলজি থেকে এমসিকিউ তে প্রশ্ন আসে। এই একটা সূত্র লেখা আছে, এই সূত্র থেকে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সূত্রটা এমসিকিউ তে আসে। একটু খেয়াল করো তো মেশ টপোলজি জিনিসটা কি। মেশ টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার একটা আরেকটার সাথে যুক্ত অবস্থায় থাকে। দেখো তো, এই যে ডিভাইস 1, এই ডিভাইস 1 এটার সাথেও কানেক্টেড আছে, এটার সাথেও কানেক্টেড আছে, এটার সাথেও কানেক্টেড আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে। অর্থাৎ প্রত্যেকটা কম্পিউটারই কিন্তু একটা একটার সাথে যুক্ত আছে। যদি আরেকবার দেখো, আমরা ডিভাইস 1 দেখলাম, এরপরে যদি খেয়াল করো যে ডিভাইস 5 এটার সাথে যুক্ত আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে, এটার সাথেও আছে। অর্থাৎ এখানে কি প্রত্যেকটা কম্পিউটার একটা একটার সাথে যুক্ত অবস্থায় আছে। এবং এই সমস্যার মানে এর ফলে কি হচ্ছে, ডেটা ট্রান্সফার রেটটা সব থেকে বেশি কি ডেটা ট্রান্সফার রেট। অর্থাৎ কি তুমি তাৎক্ষণিকভাবে সবার কাছে ডেটা পাঠাতে পারতো, মানে যার উদ্দেশ্যে ডেটা পারবা। যদি ডিভাইস 2 থেকে ডিভাইস 5 এ ডেটা পাঠাতে চাও, একটা ক্লিকের সাথে সাথে কিন্তু ডেটা চলে যাচ্ছে। এখানে কিন্তু কোনো সেন্ট্রাল ডিভাইস নাই। একটা ডিভাইস নষ্ট হয়ে গেছে, বাকিদের মধ্যে যোগাযোগ রাখতে পারতেছে। তুমি একটা ডিভাইস যদি অ্যাড করতে যাও, তখন প্রেশারটা পড়বে। কি কারণে? যে একটা ডিভাইস যদি অ্যাড করতে চাও, তাহলে কি এর সাথেও কানেক্ট করতে হবে, এর সাথেও করতে হবে, এরপরে কি এর সাথেও করতে হবে, এর সাথেও করতে হবে, এর সাথেও করতে হবে, এর সাথেও করতে হবে। মানে একটা ডিভাইস অ্যাড করতে গেলে সবার সাথে নেটওয়ার্ক অ্যাড করতে হবে। তখন কি খরচ বেশি না? কারণ কি প্রত্যেকটা ডিভাইস, এবং যত কম্পিউটার বাড়বে তত তোমার খরচ বাড়বে। এবং যদি এমন হয়, যদি খেয়াল করো, যদি এই কেবলটা নষ্ট হয়ে গেছে কোনো কারণে, এই কেবলটাকে নষ্ট হয়ে গেছে, এন্ড তুমি যদি এরকম হয় যে কম্পিউটারের সংখ্যা হচ্ছে 100, তার ওটা খুঁজে বের করতে পারবা? মানে ফাইডে যাবে না একদম। তো এই জায়গাটাতে এইসব ফিজিবিলিটির দিক থেকে নর্মালি এটা ইউজ করা হয় না। কম কম্পিউটারের ক্ষেত্রেই নর্মালি মেশ টপোলজি ইউজ করা হয়। কম্পিউটার বা ডিভাইস যদি কম থাকে, তখন মেশ টপোলজি ইউজ করা হয়। কিন্তু এখানে সব থেকে ফাস্ট ডেটা পাঠানো যায়। এবং এখানে কি রক্ষণাবেক্ষণ খরচটা আবার বেশি, যেহেতু তার অনেকগুলো রক্ষণাবেক্ষণ খরচ বেশি। এবং নতুন কম্পিউটার অ্যাড করতে গেলেও প্রেশার, নতুন কম্পিউটার পুরাতন কম্পিউটার বের করতে গেলেও প্রেশার, অর্থাৎ নেটওয়ার্ক থেকে আউট করতে গেলেও সমস্যা। একটাই সুবিধা আছে, সেটা হচ্ছে কি ডেটা ট্রান্সফার রেটটা অনেক বেশি। এবং এখানে আরেকটা কথা আছে, এই যে এটা কি, যে তার কয়টা আছে। যদি এমন হয় যে আমরা যদি একটু খেয়াল করি, বললো যে 1টা 2টা 3টা, আচ্ছা টোটাল 6টা কম্পিউটার আছে। যদি 6টা কম্পিউটারের সাথে কথা কম্পেয়ার করে, এখানে টোটাল কয়টা তার আছে এটা বের করার জন্য আমরা এই সূত্রটা ইউজ করবো। 6টা তার, এন্ড মানে কি 6 minus 1 ডিভাইডেড বাই 2, অর্থাৎ কি 6 minus 1 5, 5 6 30, 30 2 দিয়ে ভাগ করলে 15। এখানে টোটাল তার আছে কয়টা? 15টা তার আছে। এখানে টোটাল
15টা তার আছে। তো যদি বলে যে 10টা কম্পিউটার একটার সাথে যুক্ত অবস্থা আছে, তাহলে টোটাল কয়টা তার এখানে ব্যবহৃত হয়েছে, এমসিকিউতে আসতে পারে। তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবা, সূত্রে অ্যাপ্লাই করে বলবা যে হ্যাঁ এখানে টোটাল এতগুলো তার ছিল। বুঝতে পারছি? এটা এমসিকিউ ক্ষেত্রে ইম্পর্টেন্ট। 100টা কম্পিউটার থাকলে কয়টা তার ইউজ করা হবে সেটাও তুমি চাইলে এখান থেকে বের করে ফেলতে পারবা এই সূত্রের মাধ্যমে। আচ্ছা, পর হচ্ছে কি ট্রি টপোলজি। ট্রি টপোলজি একটা গাছের মতো তোমরা দেখতে পাচ্ছ, যে একটা সেন্ট্রাল ডিভাইসের সাথে বাকি এই যে হাবের মাধ্যমে হইতে পারে, সুইচের মাধ্যমে হইতে পারে, আবার অনেকগুলো কম্পিউটার এখানে অ্যাড আছে, আবার এদের সাথে আরো চাইলে কয়েকটা কম্পিউটার আমরা অ্যাড করতে পারি। ঠিক আছে, এটা কোনো বাধ্যবাধকতা নাই। তো এই টাইপের যখন হবে তখন সেটাকে আমরা বলি ট্রি টপোলজি। যখন কি অনেকগুলো কম্পিউটার সাথে অনেকগুলো কম্পিউটার তাদের সাব সেকশনের সাথে, এবং সাব সেকশন আবার হচ্ছে মেইন সেকশনের সাথে যুক্ত থাকে, তখন সেটাকে আমরা ট্রি টপোলজি বলে থাকি। তো এই ক্ষেত্রে কি হয়, যদি এই মেইন সার্ভারটা নষ্ট হয়ে যায় তখন কি হচ্ছে, তখন এই যে সুইচ এফ আছে, এই সুইচ এফ সুইচ পি এর সাথে যোগাযোগ করতে পারবে না। এখানে যদি এমন হয় এই পিসিটা এর উদ্দেশ্যে এটা পাঠাতে চায়, যাবে কোন জায়গা দিয়ে, এখানে যাবে, এখানে যাবে, এখানে যাবে, এখানে আসবে। কিন্তু যদি এটাই নষ্ট হয়ে যায় তখন কি পারবে না। যদি এটা নষ্ট হয়ে যায় তাহলে কি, তাহলে এরা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারবে না। এই জিনিসটা কিন্তু নেগেটিভলি তোমরা প্রেজেন্ট করতে পারো, যে পজিটিভ দিকও আছে নেগেটিভ দিকও আছে। তো পজিটিভ দিকের থেকে এখানে নেগেটিভ দিকও আবার অনেক বেশি বলা যায়। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে কি হাইব্রিড টপোলজি। হাইব্রিড কি আমরা একটু আগে দেখছিলাম, এটা হচ্ছে কি বাস টপোলজি, এটা হচ্ছে কি স্টার টপোলজি, এটা হচ্ছে কি রিং টপোলজি। একাধিক টপোলজি যদি দুইটা টপোলজি একসাথে করলো তাহলে সেটাকে আমরা হাইব্রিড টপোলজি বলি। দুই বা ততোধিক টপোলজি যখন একসাথে করে ফেলবা তখন সেটাকে আমরা হাইব্রিড টপোলজি নামে জানি। কি টপোলজি নামে? হাইব্রিড। এখানে যে কোনো কিছু থাকতে পারে। ওকে, আচ্ছা, এবং আজকে হচ্ছে আমাদের সর্বশেষ যে টপিকটা সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এই ক্লাউড কম্পিউটিং থেকে আমাদের 2 মার্কের প্রশ্ন হবে। 1 মার্কের প্রশ্ন আসতে পারে কিসের জন্য, তোমার কয়ের জন্য, আর এটা হচ্ছে কি 2 মার্কের জন্য আসতে পারে অনুধাবনমূলকের জন্য। এই যে ক্লাউড কম্পিউটিংটা আছে, ক্লাউড কম্পিউটিং কি নেটওয়ার্কিং সুবিধা সহ কম্পিউটার সফটওয়্যার ও ডেটা স্টোরেজ সহজে ক্রেতার সুবিধা মতো, দেখো ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র ব্যবহার অনুযায়ী, কি বলতে পারো 3টা কথা, ক্রেতার সুবিধা মতো চাহিদা মাত্র ব্যবহার অনুযায়ী, এই 3টা অনুযায়ী ভাড়া দেওয়া হয়, তাকে আমরা কি বলি ক্লাউড কম্পিউটিং। মানে তোমার যতটুকু দরকার ততটুকু ব্যবহারের জন্যই তুমি জাস্ট কি করতেছো, খরচ বিয়ার করতেছো, তার মানে সেটাকে আমরা ক্লাউড কম্পিউটিং নামে বলে থাকি। এই ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য হচ্ছে কয়টা, 3টা। একটা হচ্ছে রিসোর্স স্কেলেবিলিটি, এবার হচ্ছে অন ডিমান্ড এবং পে অ্যাজ ইউ গো, অর্থাৎ তুমি যতটুকু ব্যবহার করবা ততটুকুর জন্য পেমেন্ট করবা। অন ডিমান্ডটা কি, যখন চাইবে তখনই সেটা দিতে হবে, তখনই সেটা পাচ্ছ। তো এই জিনিসটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে, এটা নরমালি ডেফিনেশন, এখানে সৃজনশীল প্রশ্ন আসার সুযোগ নেই, 1 মার্ক বা 2 মার্কের জন্য আসতে পারে, অর্থাৎ ডেফিনেশন কিংবা অনুধাবনমূলক প্রশ্নের ক্ষেত্রে আসতে পারে। এবং এই জায়গায় বৈশিষ্ট্যগুলো আসতে পারে কিসের জন্য, এমসিকিউর ক্ষেত্রে আসতে পারে। বুঝতে পারছি? আচ্ছা, একটু বলে রাখি, তোমাদের সাথে আসলে অনেকক্ষণ ধরে কথা বলতেছিলাম। তোমরা বলো তো, তোমাদের অধ্যায় 2 আমরা হচ্ছে এখন তো তোমাদের করাইলাম, কি বলে একদম বেসিক থেকে ডিসকাশন করলাম। অনেকেরই আসলে বেসিকে মোটামুটি ধারণা আছে। এমসিকিউ সৃজনশীল তোমরা অনেকেই ভয় ভীতি পাও। এমসিকিউর উপরে আসলে এই অধ্যায়ের উপরে আমার ক্লাস আছে, আমি দরকার হলে ক্লাসগুলো তোমাদেরকে দিয়ে দিব লিঙ্কগুলা, এবং সৃজনশীল প্র্যাকটিসেরও ক্লাস আছে। প্রয়োজনে আমি এই অধ্যায়ের এমসিকিউ এবং সৃজনশীল, আচ্ছা, কিন্তু এই এমসিকিউ সৃজনশীলের মানে অলরেডি আমার ক্লাস নেওয়া আছে। এই অধ্যায় 2 এর যতগুলা বোর্ড প্রশ্ন, কলেজের প্রশ্ন মিলিয়ে আমার একটা ক্লাস করা আছে, ওটা আমি আপলোডে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। এবং এই অধ্যায়ের উপর এমসিকিউ প্রশ্ন অলরেডি আমার ক্লাস দেওয়া আছে, সেটার উপর প্রয়োজনে আমি তোমাদেরকে দিব। তোমরা এতক্ষণ পর্যন্ত ক্লাস করেছো, এতটুকু পর্যন্ত পড়ার পরে তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা, মানে আমাদের মূল মোটিভটা কি ছিল। যারা একদমই পারো না, এমসিকিউ সৃজনশীল তো আমি দিবই, এমসিকিউ সৃজনশীল ক্লাস দেওয়া আছে, তার মানে তোমরা সেটা করতে পারবা। যদি বেসিক ক্লাস নেওয়া হয়নি সেজন্য বেসিক ক্লাসটা দিলাম। তো তোমরা একটু আমাকে বলো, এতক্ষণ পর্যন্ত তোমরা যে জিনিসগুলো মানে বোঝানো হয়েছে সেই জিনিসগুলো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা, বা তোমরা বুঝতে পারছো কেমন, সবাই একটু বলতো। তোমাদের এতক্ষণ পর্যন্ত ক্লাস করার পরে সবাই একটু বলো, সবাই কেমন বুঝতে পারছো? সবাই একটু বলো তোমার ক্লাসটা কেমন লাগছে। স্যার ক্লাসে পিডিএফটা দিবেন, একবার পিডিএফ দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, পিডিএফটা দিব। বলো তো, আসলে দেখো আমরা হচ্ছে কয়টায় শুরু করলাম, 7:30টায়, 1.5 ঘন্টা ক্লাস নিলাম। বিষয়টা হচ্ছে কি, তোমরা অনেক মানে পড়ে আসছো, অবশ্যই 1.5 বছর 2 বছর পড়াশোনা করছো, তো সেই জন্য আমি একটা ওভারভিউ দিয়ে গেছি। অনেক ডিটেলস নিয়ে আলোচনা করা যায়, মানে তুমি যে এই যে টপোলজি তোমাদেরকে আমি ডিসকাশন করলাম, এই টপোলজির উপরেই
বেশ কয়েক ঘন্টার ক্লাস নেওয়া পসিবল, মানে চাইলে, এবং সৃজনশীল এমসিকিউ প্র্যাকটিস করে শুধু টপোলজির উপরে, টপোলজির একদম টোটালি ডিসকাশন করতে গেলে অনেক সময় ক্লাস দরকার হতে পারে। এখন বিষয়টা হচ্ছে তোমার হাতে সময় কম, এর জন্য আমি একটা ওভারভিউ দিয়ে গেলাম যাতে তোমার যে কনফিউশন গুলো আছে সেগুলোতে তুমি কভার করতে পারো এবং তুমি স্পেসিফিক ভাবে বুঝতে পারো যে কোন জায়গা থেকে আসলে করলে আমি এখন এই অধ্যায় থেকে আসলে দুটো সৃজনশীল অ্যান্সার করতে পারবো। দুটো সৃজনশীলটা মাস্ট আসবে, এটা বলার মতো কিছু না। এমসিকিউ কোন কোন জায়গা থেকে আসবে সেটাও কিন্তু ভাই দেখাই দিছি। হ্যাঁ, এবং 1 মার্কের প্রশ্ন, 2 মার্কের প্রশ্ন, তারপর গ নম্বর এবং ঘ নম্বরের প্রশ্ন কোন কোন জায়গা থেকে আসবে সেটাও দিয়ে দিছি। তো এরপরে এই অধ্যায় থেকে আমার মনে হয় না 25 না পাওয়া তোমার কোনো কারণ হতে পারে। 25 না পাওয়ার পিছনে কোনো যৌক্তিকতাই আমি আসলে তোমাদের থেকে দেখি না। আচ্ছা, ওকে, থার্ড চ্যাপ্টারে ক্লাস হবে না? হ্যাঁ, থার্ড চ্যাপ্টারে ক্লাস হবে। তবে আমি যেটা বুঝলাম যে তোমরা আসলে এখন তোমাদের একটা ঝোঁক আছে যে এমসিকিউ প্র্যাকটিসের ঝোঁক এবং সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিসের ঝোঁক। যদি এমন হয় যে তোমরা আসলে চাও না যে তোমাদের বেসিক আলোচনা করা নিয়ে, তাহলে অবশ্যই আমি চলে যাবো কি, আমি বেসিক আলোচনা রেখে আমাদের পরবর্তী ক্লাসগুলো নেওয়ার প্ল্যান ছিল অধ্যায় 2 এর উপর, অধ্যায় 1 এর উপর, অধ্যায় 3, অধ্যায় 1, অধ্যায় 4, অধ্যায় 5 এর উপর। তাহলে সেগুলোতে আমি আর ডিটেলস আলোচনা করব না, সেগুলোতে আমি শুধু এমসিকিউ এবং সৃজনশীল প্র্যাকটিস করাবো। এটা তোমাদের উপর ডিপেন্ড করবে। তোমরা হচ্ছে কমেন্ট করে জানাতে পারো যে পরবর্তী ক্লাসগুলো কি আমরা আসলে এমসিকিউ এবং শুধু সৃজনশীল প্র্যাকটিস করব, নাকি তোমরা চাও যে প্যাটার্নটা আমি করছি নর্মালি এই প্যাটার্নটা একটা রিভিশনের প্যাটার্ন বলতে পারো, যাদের দুর্বলতা আছে তাদের জন্য। আর যারা মোটামুটি পড়াশোনা করছে তাদের কাছে এই প্যাটার্নটা একটু খারাপ লাগতে পারে যে আমি তো অলরেডি পড়ছি, আমার কাছে এই জিনিসগুলো আমি এখন এমসিকিউ প্র্যাকটিস করতে পারলে ভালো হইতো, বা আমি হচ্ছে সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করতে পারলে ভালো হইতো। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাও ভাইয়া এগুলো তো পারি কিন্তু সি প্রোগ্রামিং এসটিএমএল পারি না। আমরা ওগুলোতে যাবো আজকে, মানে প্রথম দিন তোমাদের বোর্ড এক্সাম শেষ হলো তো এই কারণে আজকে সহজটা দিয়ে শুরু করলাম। হ্যাঁ, আচ্ছা, তোমরা একটু বলো তো, ডিটেলস পড়াতে গেলে কিন্তু প্রেশার কিন্তু আমারই, মানে এমসিকিউ পড়াতে গেলে আমার জন্য সুবিধা, সৃজনশীল প্রশ্ন প্র্যাকটিস করাতে গেলে আমার জন্য সুবিধা। কারণ কি ওখানে আমি প্রশ্নগুলো জাস্ট ডিসকাশন করলে হয়ে যাচ্ছে, অনেক প্রশ্ন আনসার তোমরাও পারবা, খুবই কমন। কিন্তু ডিটেলস পড়াতে গেলে কিন্তু অনেক কিছু বলা, আলোচনা করা লাগে, সেটা আসলে একটু টাফ হয়ে যায়। ঠিক আছে, সিকিউ আর এমসিকিউ শুধু থার্ড চ্যাপ্টারের জন্য ভাইয়া এমসিকিউ সিকিউ আলোচনা করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি অনেকেই সেই জন্যই মূলত শুরুর দিকে ক্লাসে ছিল, অনেকেই ক্লাসে জিনিসগুলো সম্পর্কে ধারণা আছে দেখে অনেক ক্লাসে চলে গেছো। তারপর একটু বলে রাখি তোমাদের, আমরা হচ্ছে আগামীকালকে তোমাদের একটা রুটিন পাবলিশ করা আছে যে আমাদের কোন সময় কি ক্লাস হবে না হবে, সেই ক্লাসগুলোতে আমরা হচ্ছে প্রয়োজনে এমসিকিউ এবং সৃজনশীল প্র্যাকটিসের প্যাটার্নে চলে যাব। আমার জন্য সুবিধা হবে, তোমাদের জন্য সুবিধা হবে। আর পাশাপাশি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে, আমরা এই ক্লাসের পিডিএফটা কিভাবে পাবো সেটা বলবো। তোমাদের যাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটি নিয়ে, তোমাদের সবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণের জন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু একদম তোমাদের অ্যাডমিশন জার্নিতে সম্পূর্ণভাবে থাকবো। বিশেষ করে আমাদের যে ঢাবি সপ্তপূরণ ব্যাচটা আছে, তোমরা দেখতে পাচ্ছ ঢাবি সপ্তপূরণ ব্যাচ 4.0, যে 4.0 তে আমরা তোমাদের সকল বিষয়ের জন্য পড়াবো। আমি যদি একটু দেখাই, তোমাদের ঢাকা ইউনিভার্সিটি খ ইউনিটের জন্য তোমাদের 3টা সাবজেক্ট পড়তে হবে, একটা হচ্ছে বাংলা, একটা হচ্ছে সাধারণ জ্ঞান, আর একটা হচ্ছে ইংরেজি। তো 3টা অধ্যায়, মানে 3টা বিষয়ের জন্য বাংলার জন্য 50টা ক্লাস আমরা তোমাদেরকে নিব, ইংরেজির জন্য 50টা ক্লাস নিব, এবং সাধারণ জ্ঞানের জন্য 50টা ক্লাস নিব। এগুলো কারা নিবে? এই ক্লাসগুলো আমাদের সিনিয়র টিচাররা নিবে, যারা অনেকদিন থেকে তোমাদের অ্যাডমিশনে পড়ায়, এবং এদের হাত ধরেই কিন্তু বিগত বছরগুলোতে ডিগ্রি মাসের অনেক শিক্ষার্থী চান্স পাচ্ছে। তোমরা অলরেডি পোস্ট দেখতে পাচ্ছ, অনেকগুলো পোস্ট পেন্ডিং আছে, আমি ভিডিও রেকর্ড করতে যাবো। বোর্ড পরীক্ষা সাজেশন ক্লাস নিয়ে একটু প্রেশার থাকে, ঢাবির ক্লাস গতকালকে থেকে শুরু হয়েছে, ওদের সাথে আমরা যোগাযোগ করে খুব দ্রুত তোমাদের ওদের ফিডব্যাক গুলো জানাবো এবং আমরা সম্বোধনার আয়োজন করব। এবং প্রত্যেকটা ক্লাসের সাথে আমরা এক্সাম নিব। আমাদের অ্যাডমিশন কোর্সের প্রত্যেকটা ক্লাসের সাথে আমাদের সাপ্তাহিক তোমাদের বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের 3 দিন ক্লাস থাকবে 2 ঘন্টা করে, এবং একদিন উইকলি এক্সাম হবে। মানে 3 দিন তো ক্লাস থাকবেই, একদিন পর পর গ্যাপ দিয়ে। এন্ড কারণ তোমার তো ওই টাইমে, মানে একদিনের পর তোমারও একটা লেকচার শিটের একটা মানে ফুল টপিক শেষ করতে হবে নিজে পড়ে, আমরা তো ক্লাসে পড়াই দিব, তোমাদেরও পড়তে হবে, ডেইলি পড়া ডেইলি পড়তে হবে। এটা কিন্তু আমরা ফিডব্যাক নিই আমাদের স্টুডেন্টদের কাছ থেকে। অ্যান্ড ফাইনালি প্রত্যেকটা ক্লাস শেষে তোমার একটা এক্সাম, মানে আজকে একটা টপিক পড়ানো হয়েছে, নেক্সট ক্লাসের শুরুতে আমরা এক্সাম নেব। এই প্যাটার্নটাই আমরা মূলত ফলো করি, এবং এই সপ্তাহে যা পড়ানো হয়েছে তার উপরে এই সপ্তাহে একটা উইকলি টেস্ট থাকবে, মানে এই প্যাটার্নটা ফলো করা হয়। 3 সপ্তাহ যাওয়ার পরে পুরো মাসে যা পড়ানো হয়েছে তার উপর ডিপেন্ড করে আমরা একটা মান্থলি টেস্ট নিই, এবং আমরা 3 মাসে 3টা মান্থলি টেস্ট নিই, এবং পরে দেখা যায় ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সময় চলে আসে। আর একটা কথা একটু তোমাদেরকে বলি, যারা কমার্সের শিক্ষার্থী আছো, তোমাদের বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ম্যানেজমেন্ট, ফিনান্স অথবা মার্কেটিং, এই 5টা সাবজেক্ট তোমাদের পড়তে হবে। সেম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্য বাংলার জন্য 50টা ক্লাস, ইংরেজির জন্য 50টা ক্লাস, হিসাব বিজ্ঞানের জন্য 50টা ক্লাস,
ম্যানেজমেন্টের জন্য 25টা ক্লাস, ফিনান্স অথবা মার্কেটিং এর জন্য 15টা করে ক্লাস। অর্থাৎ তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য ক্লাস থাকবে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা ক্লাস এক্সাম থাকবে, অ্যান্ড উইকলি টেস্ট, মান্থলি টেস্ট এবং ফাইনাল মডেল টেস্ট, এই সব কিছু কিন্তু 2টা কোর্সের মধ্যে অ্যাভেলেবেল। এবং 20টা ফাইনাল মডেল টেস্ট, অন্য প্ল্যাটফর্ম 5টা ফাইনাল মডেল টেস্ট, আমাদের 20টা, মানে আমাদের সংখ্যাটা একটু বেশি। এবং এই কোর্স ঢাবি ভর্তি পরীক্ষার পরও চলমান থাকে। তোমাদের ঢাবি ভর্তি পরীক্ষার পর, ঢাবি ভর্তি পরীক্ষার আগে বিউপি পরীক্ষা হবে, সেটার জন্য আমরা ক্লাস দিব। এরপর ঢাবি ভর্তি পরীক্ষার পরে জগন্নাথের ক্লাস এক্সাম থাকবে, সেটার জন্য ক্লাস হবে। চট্টগ্রামের এক্সাম থাকবে, সেটার জন্য ক্লাস হবে। রাজশাহীর এক্সাম থাকবে, সেটার জন্য ক্লাস হবে। জাহাঙ্গীরনগরের এক্সাম থাকবে, সেটার জন্য ক্লাস হবে। এবং গুচ্ছের জন্য এক্সাম হবে, গুচ্ছের জন্য ক্লাস থাকবে। মানে আমাদের একটা কোর্সের মধ্যে আমরা সকল ভার্সিটির জন্য ক্লাস নেই আলাদা আলাদা করে। এবং এটার দায়িত্বটা আমাদের থাকে কেন? কারণ আমরা বুঝি যে একটা স্টুডেন্ট অনেক স্ট্রাগল করে তার অ্যাডমিশন লাইফটা পার করে, সে আমার কোর্সে ভর্তি হয়েছে, ওয়ান টাইম পেমেন্ট করে ভর্তি হয়েছে, অ্যান্ড আলাদা করে তার কাছ থেকে আমি টাকা চাইবো, এটা আমার কাছে খারাপ লাগে। এই কারণে আমরা কখনোই কোনো স্টুডেন্টের কাছ থেকে বারবার টাকা নিই না। কিন্তু অন্য প্ল্যাটফর্মগুলো কি করে, ঢাবি ভর্তি পরীক্ষা শেষ তারা জাহাঙ্গীরনগরের জন্য আলাদা করে ভর্তি করায়, ঢাবির ক্লাস শেষ এক্সাম বেস চালু করে এক্সাম বেস আলাদা করে ভর্তি করায়। তো এই জিনিসগুলো কিন্তু ডিউ ইউনিভার্সিটি কখনো হয় না, এটা অন্যান্য জায়গাতে হয়। এটা করে কিন্তু তোমরা প্রতারিত হবে, ঠিক আছে? এরপর দেখো তো, বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম মাত্র 2,999 টাকায়, অর্থাৎ প্রায় 3,000 টাকা পেমেন্টে বই দিবে না, সকল বিষয়ে বই দিবে না। বই দিলেও কি দিবে, তোমার একটা ওএমআর শিট দিতে পারে, ওএমআর বুকের পেজ হচ্ছে 40 পেজ, 40 পেজ বা 25 পেজ বা 30 পেজের একটা ওএমআর বুক, এরপরে একটা টি শার্ট বা কোশ্চেন ব্যাংক দিলে ওটার পিছনে তার খরচ আছে। আর এখানে দেখো আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা করে বই, এই বইগুলোর থেকে কিন্তু তোমার ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতে প্রশ্ন, আমি হিসাব বিজ্ঞান পড়াই, হিসাব বিজ্ঞানে 100% প্রশ্ন কমন পাবো, মানে এটা লিখিত, প্রত্যেক বছর চ্যালেঞ্জ করি, প্রত্যেক বছরই কমন আসে। মানে এই পর্যন্ত কোনো ব্যাচ এসে বলে নাই যে ভাই আপনি এই বছর বলছেন যে 100% প্রশ্ন কমন আসবে বই থেকে, এবার তো কমন আসে না। এবার এই কথাটা কোনো স্টুডেন্ট কখনো বলতে পারেনি। প্রত্যেক বছরই চ্যালেঞ্জে, প্রত্যেক বছরই এটা হয়। এবং ক্লাস যারা করবা তারা 100% প্রশ্ন খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। এটা কিন্তু হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে বললাম। বাংলা ইংরেজি ক্ষেত্রেও কিন্তু আমি বলতে পারি যে আমি আনিস ভাই ক্লাস দিবে, একদম সবকিছু কভার করে দিবে, মানে তোমার ইংলিশের প্যারা হবে না। তুমি যদি ভাষা ভোকাবুলারি প্রিপারেশন পড়ো তাই তোমার খুব ইজিলি তুমি ইংলিশে ফুল মার্কসটা পাবা। বাংলা, সাধারণ জ্ঞান, ম্যানেজমেন্ট, মার্কেটিং। তো বাংলা ক্ষেত্রে দেখা যায় যে আমরা বইয়ের মধ্যে এবং ক্লাসটা করতে হবে, ক্লাস এবং বই কমপ্লিটলি করতে পারলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারবা। সাধারণ জ্ঞানের মধ্যে গতবার 30টা প্রশ্ন আছে, 30টা প্রশ্নের মধ্যে 26টা প্রশ্ন কমন আছে সাধারণ জ্ঞানের বই থেকে। মানে আমাদের এই যে সাধারণ জ্ঞানের প্রবুক আছে, সাধারণ জ্ঞানের বই এবং আমাদের ক্লাস থেকে 26টা প্রশ্ন হুবহু কমন আসছে, মানে একদম হুবহু। সাধারণ জ্ঞানের 30টা প্রশ্ন কমন ফালানোটা একটু টাফ, কারণ সাধারণ জ্ঞানের মানে বুঝে তো একটা ব্রড সিলেবাস। তারপরও 26টা প্রশ্ন লাস্ট ইয়ারে প্রশ্ন কমন আসছে, মানে আমাদের জন্য এটা বড় প্রাপ্তি। আমাদের প্রত্যেক সময় এরকম পরিমাণে প্রশ্ন কমন আসে। ম্যানেজমেন্টের ক্ষেত্রে 100% প্রশ্ন কমন পাবা, ফিনান্স অথবা মার্কেটিং এর ক্ষেত্রে 100% প্রশ্ন কমন পাবা। তো এই জিনিসগুলো কিন্তু এই বইগুলো এবং ক্লাস করলেই কিন্তু পসিবল। এবং যারা এখানে ক্লাস দিবে সবাই অনেক দিন থেকে তোমাদের এই অ্যাডমিশন লাইনে জড়িত, সবাই অনেক শিক্ষার্থী পড়াইছে, অনেক শিক্ষার্থী তাদের ক্লাস করে বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে চান্স পাচ্ছে। তো এই জায়গাতে তোমার জন্য একটা অপরচুনিটি যে সিনিয়র টিচারদের সাথে ক্লাস করে এবং একটা এক্সপিরিয়েন্স প্ল্যাটফর্মের সাথে ক্লাস করে, যেখান থেকে অনেক শিক্ষার্থী প্রত্যেক বছর চান্স পাচ্ছে, সেখান থেকে তুমি পড়ে। এবং যেহেতু ডিউ ইউনিভার্স প্ল্যাটফর্ম ঢাকা ইউনিভার্সিটির সাথে কিন্তু মিল আছে, আমরা ঢাকা ইউনিভার্সিটির স্বপ্ন দেখতেছি, যেহেতু আমাদের স্বপ্ন ঢাকা ইউনিভার্সিটিকে নিয়ে, তা আমরা যদি এই স্বপ্নটাকে আসলেই বাস্তবে ফুলফিল করতে চাই, ডিউ ইউনিভার্স প্ল্যাটফর্ম তোমার জন্য অনন্য হবে। মানে তুমি এই প্ল্যাটফর্মের বাইরে, মানে এখানে যেহেতু সবাই আমরা আছি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য, আমরা যদি ঢাকা ইউনিভার্সিটি আমরা চাইবো অবশ্যই তুমি আমাদের এখানে আসো, আমাদের এখান থেকে তুমি ঢাবিতে চান্স পাও। বিগত বছরগুলোতে যারা চান্স পাচ্ছে তারাও কিন্তু ভালো রেজাল্ট করছে এবং টপ 10-এ আমাদের শিক্ষার্থীরা আছে। তো আমরা চাইবো তুমি যাতে সেই ধারাবাহিকতা মেনটেন করতে পারো, এন্ড ফাইনালি তুমি আমাদের সাথে কানেক্ট হয়ে তোমার স্বপ্ন পূরণ করতে পারো। এবং এই কোর্সে আমরা যেটা বললাম, যদি তোমরা এখন ভর্তি হও তাহলে 2,999 টাকায় ভর্তি হতে পারবা। এবং এই ক্ষেত্রে একটা কথা হচ্ছে, তোমরা বোর্ড পরীক্ষার পরে অনেকে বসে থাকে যে আমি বোর্ড পরীক্ষার পরে ভর্তি হব। বোর্ড পরীক্ষার পরে ভর্তি হলে বই সহকারে ভর্তি হতে গেলে 4,500 টাকা লাগবে, এটা আগে থেকে শুনে রাখো। বোর্ড পরীক্ষা শেষ হওয়ার পরে 3,000 টাকা দিয়ে ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই, তখন 4,500 টাকা দিয়ে ভর্তি হতে হবে, কারণ এই পেমেন্টটা আসলে 4,500 টাকারই পেমেন্ট। মানে আমরা এখন এই বোর্ড পরীক্ষার জন্য একটা ডিসকাউন্ট অফার দিয়েছি, যেটা ডিসকাউন্ট সবসময় থাকে না, পরে রিকোয়েস্ট করে লাভ নেই। তবে একটা সুযোগ আমরা তোমাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে প্রি বুকিং সিস্টেম। অর্থাৎ তোমরা যদি এখন প্রি বুকিং করে রাখো তাহলে যেটা সুবিধা হবে যে তোমার বাকি টাকাটা তুমি বোর্ড এক্সাম শেষ হওয়ার 5 দিনের মধ্যে তুমি দিতে পারবা। তোমার পেমেন্টটা 2,999 টাকাই থাকবে, মানে পেমেন্টটা আর বাড়তেছে না, তবে তুমি মাত্র 500 টাকা প্রি বুকিং করে রাখতে হবে এখন, ঠিক আছে? এটা হচ্ছে তোমার প্রি বুকিং করলে সুবিধাটা তুমি পাচ্ছ। তো প্রি বুকিং করে নেওয়াটাই তোমার বুদ্ধিমানের কাজ হবে। প্রি বুকিং করতে গেলে যেটা করতে হবে,
আমি একটা নাম্বার দিচ্ছি, সেই নাম্বারে হচ্ছে তোমরা পেমেন্ট করবা 0185247109। তো এই নাম্বারটায় তোমরা তোমাদের যে বিকাশ বা দোকানের বিকাশ বা নিজস্ব পার্সোনাল নগদ নাম্বার কিংবা দোকানের নাম্বার, এখানে এই নাম্বারটায় তোমরা বিকাশে সেন্ড মানি করবা বা নগদে সেন্ড মানি করবা। সেন্ড মানি হয়ে গেলে সেম নাম্বারে দেখবে যে হোয়াটসঅ্যাপ আছে। কি আছে? হোয়াটসঅ্যাপ। তো এই হোয়াটসঅ্যাপে তুমি একটা মেসেজ দিবা, মেসেজের মধ্যে লিখবা যে ভাইয়া আমি এই নাম্বার থেকে টাকা পাঠাইছি। তোমার 11 ডিজিটের নাম্বার দিবা যে হ্যাঁ এই নাম্বার থেকে টাকা পাঠাইছি, অ্যান্ড ফাইনালি আমি খ ইউনিটের জন্য বা গ ইউনিটের জন্য আমি ভর্তি হতে যাচ্ছি। তো এটা যখন ইনফর্ম করে রাখবা আমরা তোমাকে কনফার্মেশন দিব, অ্যান্ড তুমি আমাদের সাথে এখন গ্রুপে প্রাইমারিলি অ্যাড হয়ে থাকবা। অ্যান্ড ফাইনালি বোর্ড এক্সাম শেষ হওয়ার 1 সপ্তাহ পরে আমরা মানে মেইন ক্লাসগুলো শুরু করব। এর আগে তুমি আমাদের ফুল পেমেন্টটা কমপ্লিট করবা, অ্যান্ড তুমি বইগুলো আমরা কুরিয়ার করে পাঠাবো, সাথে একটা টি শার্টও কুরিয়ার করে পাঠিয়ে দেবো। ঠিক আছে? এবং এই অফারটা প্রথম 200 শিক্ষার্থীর জন্যই শুধুমাত্র প্রযোজ্য থাকবে। তো তোমরা এই অফারটা এখন কাজে লাগাইতে পারো। আমার কাছে মনে হয় যে তোমার এই অফারটা এখন কাজে লাগাইতে পারলে তোমার জন্য ভালো হবে, মানে পরবর্তীতে 1500 টাকা পেমেন্ট এক্সট্রা করা লাগতেছে না। ঠিক আছে? তো সবাই এই অফারটা কাজে লাগিয়ে আমাদের সাথে যুক্ত থাকো। তোমাদের সাথে দেখা হচ্ছে আগামীকালকে। রুটিনটা দেখে নিবা, রুটিন অনুযায়ী ক্লাস হবে। আমরা কালকে আমাদের ফরম্যাটটা একটু চেঞ্জ করে ফেলবো। অনেকে হচ্ছে চাচ্ছিল যে এমসিকিউ আর সৃজনশীল জাস্ট প্র্যাকটিস করানোর জন্য, তাহলে আমরা আগামীকালকে ক্লাসে তোমাদেরকে হচ্ছে এমসিকিউ এবং সৃজনশীলটাই শুধু প্র্যাকটিস করাবো। ডিটেলস আলোচনাগুলো আমরা আপাতত অফ রাখবো, যেহেতু অনেকেই ডিটেলস আলোচনা তোমরা জানো। তো সেক্ষেত্রে কালকে ক্লাসগুলোতে আমরা এমসিকিউ এবং সৃজনশীল প্র্যাকটিস করাবো তোমাদের। ঠিক আছে? তো তোমরা সবাই ভালো থাকো, আর দ্রুত তোমরা এনরোলমেন্টটা কমপ্লিট করে ফেলো। দেখা হবে তোমাদের সাথে। আর এই ক্লাসের পিডিএফটা পাইতে গেলে যেটা করতে হবে, পিডিএফটা তোমরা হচ্ছে একটা কাজ করবা, সবাই পেজে মেসেজ দিবা। পেজে মেসেজ দিলে আমরা তোমাকে পিডিএফ এর লিঙ্কটা কিভাবে পাবো, আমাদের টেলিগ্রামে অ্যাড হতে হবে, টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দেবো। সেখান থেকে তোমরা সবাই আমাদের সাথে কানেক্টেড থাকবো। আমি টেলিগ্রামে একটু পরেই পিডিএফটা দিয়ে দিব, পিডিএফটা একটু প্র্যাকটিস করে নিবা। ঠিক আছে? সবাই ভালো থাকো, ইনশাল্লাহ সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা। হ্যাঁ, গ ইউনিটের জন্য, খ ইউনিটের জন্য, যে ইউনিটের জন্য চাও, আর ক ইউনিটের ভার্সিটি ম্যাথ যারা সায়েন্সের আছো, ক ইউনিটের ভার্সিটি ম্যাথের প্রিপারেশন নিতে পারবো আমাদের সাথে। তো সেটার ব্যাপারে জানতে চাইলেও তোমরা আমাদের পেজে মেসেজ দিবা। ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা।